বেঞ্চ আমাদের কম্পিউটারের স্টার্ট বার মেনু থেকে অথবা ডেস্কটপের যদি আইকন থাকে সেই আইকন থেকে আমরা জাস্ট ওয়ার্ক বেঞ্চটা ওপেন করব। ওপেন করার পরে আমি একটু শেয়ারটা অফ করে আবার দিচ্ছি। সো আমাদের এই যে নিচের দিকে এরকম ওয়ার্ক বেঞ্চ আমি পিন করে রেখেছিলাম, যদি পিন করা নাও থাকে আমরা সার্চ বাটন থেকে অথবা গত সেশনে দেখিয়েছিলাম সেখান থেকে আমরা ওয়ার্ক বেঞ্চটা ওপেন করব। ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে। ওপেনের পরে আমরা যেটা করব যে ওয়ার্ক বেঞ্চের যেই মাইস্কুয়েল কানেকশন একবার করেছি সেটা এখানে সেভ থাকবে আর কি, যেটা অ্যাড করেছি। সো গত সেশনে আমরা ডেটা অ্যানালাইসিস এটা আমরা অ্যাড করেছিলাম। সো এখানে ডাবল ক্লিক করলেই অটোমেটিক আমার এই ওয়ার্ক বেঞ্চটা ওপেন হয়ে যাবে। সো ওয়ার্ক বেঞ্চটা ওপেন হয়ে যাবে, তখন আমরা এখান থেকে যেই স্ক্রিনটা আছে কোয়েরি স্ক্রিন, এখান থেকে আমরা আমাদের যে কোয়েরিগুলো আছে সেই কোয়েরিগুলো এক্সিকিউট করতে পারি। সো আমরা গত ক্লাসগুলোতে দেখেছিলাম যে কিভাবে এরকম মাইএসকিউএল সেটআপ দিতে হয়, ডেস্কটপ অ্যাপ্লিকেশনে কিভাবে ওয়ার্ক বেঞ্চ সেটআপ দিতে হয়, কিভাবে ম্যানুয়ালি একটা ডেটাবেস ক্রিয়েট করতে হয়, এরপর কমান্ডের মাধ্যমে কিভাবে করতে হয়, আমাদের এই উইন্ডোর মাধ্যমে এই ডেটাবেস ক্লিক করে কিভাবে করতে হয়, কিভাবে সিলেক্ট করি চালাইতে হয়। সিলেক্ট করি বলতে আমাদের যখন মাইস্কুলের একটা টেবিল থেকে নির্দিষ্ট একটা টেবিল থেকে ডেটা গেট করব, দেখতে যাব, তখন হচ্ছে সিলেক্ট করি ইউজ করতে হয়। একইভাবে আমরা যদি সিলেক্ট করি দিয়ে যখন স্টার চিহ্ন দেই, এরকম স্টার চিহ্ন, এই স্টার চিহ্নটা হচ্ছে আমাদের প্রোগ্রামিং এর ভাষায় আইটি জগতে এই স্টার মানে হচ্ছে সকল। যেখানে স্টার পাওয়া হয় সেখানে ম্যাক্সিমাম জায়গায় কাউন্ট মানে এটাকে ধরে নেওয়া হয় যে আমি সকল তথ্য চেয়েছি। স্টার মানে হচ্ছে অল। সো আমরা যদি নির্দিষ্ট কোনো ডেটা চাই সেক্ষেত্রেও কিন্তু আমরা ওই যে কলামটা আছে, আমাদের যে টেবিলটা আছে সেই টেবিলের নির্দিষ্ট কলাম ধরে ধরে আমাদের দেখা যাচ্ছে আমরা কলামের আইডি, যে কলামের যে যে নামটা আছে নামগুলো ধরে ধরে আমরা কিন্তু আমাদের নির্দিষ্ট ডেটা আমরা দেখতে পারি। সো সেটা আমরা গত সেশনে আমরা করেছি। এছাড়া আমরা গত সেশনে অ্যান্ড, নট, অর অপারেটরের ব্যবহার দেখেছিলাম। দেখেছিলাম যে আমাদের নির্দিষ্ট একটা যদি স্ট্রিং থাকে সেই স্ট্রিং থেকে ফার্স্ট নেম অথবা লাস্ট নেম অথবা নামের কোনো একটা অংশ থেকে কেটে সেই অংশের উপর ভিত্তি করে আমরা সার্চ করার দেখেছিলাম লাইক অপারেটরের মাধ্যমে। এরপরে দেখেছিলাম অর্ডার বাই, কিভাবে অর্ডার বাই করতে হয় অ্যাসেন্ডিং অর্ডারে, ডিসেন্ডিং অর্ডারে। এবং লাস্টে আমরা দেখেছিলাম অর্ডার বাই করার পরে সেই অর্ডার বাইয়ের উপর ভিত্তি করে অথবা আমাদের যে কোনো ডাটা থেকে লিমিট নামের একটা কিওয়ার্ড ইউজ করে আমরা ওখান থেকে নির্দিষ্ট যদি 5টা ডাটা চাই সেই 5টা ডাটা আমরা এরকম কোয়েরি করতে পেরেছিলাম। সো সবগুলোই আমরা যখন ডেটা অ্যানালিসিসের ক্লাসগুলো করেছি, ডেটা অ্যানালিসিসের ক্লাসগুলোতে সবগুলো বলা হয়েছিল বিভিন্নভাবে। আমরা দেখেছিলাম পাইথনের কোডিং এ আমরা দেখেছিলাম এভাবে এভাবে অ্যানালাইসিস করতে হয়, নাম পাইতে দেখেছিলাম, পান্ডাসতেও দেখেছিলাম। তো এই বিষয়গুলো আহ, আমরা যদি নাম পাই পান্ডাস ছাড়াও যদি আমরা চাই জেনারেল কোয়েরি করে এই বিষয়গুলো করার জন্য, সেটাও সম্ভব। সেই বিষয়গুলো আমরা দেখাচ্ছি। তো আজকে আমরা শুরু করবো, আজকের সেশনটা শুরু করবো আমরা বিটুইন অপারেটর দিয়ে। বিটুইন অপারেটর। সো বিটুইন বলতে বোঝাচ্ছে, ধরেন আমার যে ডেটাবেসটা ছিল আমরা স্যার গত এখানে সেশনে। আপনার স্যার আপনি কাজ শুরু করছেন স্যার শাকিলা থেকে নাকি? না না, শাকিল এখনো শুরু করিনি। ও, আমাদের এখানে বাই ডিফল্ট যখন অন হয়েছে তখন শাকিলা আর কি সিলেক্ট হয়েছে। সো আমরা কাজ শুরু স্যার করব স্যার আজকে। একটু প্রশ্ন করবো জি স্যার। জি জি। জি জি জি। তো ওই যে আপনার ওটা স্যার একটু প্র্যাকটিস করেছিলাম স্যার, ওই যে এনুয়াল স্যালারি যে কলমটা আছে, আমি চাচ্ছিলাম যে এনুয়াল স্যালারির সাথে আমি যদি 100 যোগ করি তাহলে তো আমার যদি 400 থাকে আমার পরের কলমটা মানে আহ, যোগ হবে 100, কিন্তু আমার সেটা 100 যোগ হচ্ছে না। এটা তো স্যার আজকে তো না, দেখাবেন স্যার। আপনি অ্যানুয়াল যেটার সাথে এটা যোগ করতে যাচ্ছেন? হ্যাঁ স্যার, ওই যে আপনি যেটা দিয়েছিলেন ওই যে ডেমোতে ডেমোতে গিয়ে যে ওই যে যেটা যুক্ত করছিলেন আচ্ছা, আমি একটু ওপেন করি। স্যার, ডেমো স্যার। হ্যাঁ, গত সেশনের ক্লাসটা ওপেন করি। আমরা মনে হয় এসকিউএল টেস্ট, স্যার এটাই স্যার, হ্যাঁ। নো সরি এটা না। আচ্ছা, এটা না স্যার। আচ্ছা, এখানে এখানে আমরা গত সেশনে যেটা হয়েছিল খেয়াল করিনি আমি, সেটা হচ্ছে লাস্টে একটা কমা পড়েছিল, এই জন্য আমাদের এটা এক্সিকিউট হয়নি। সো এই কমা না দিলে আর এররটা দেখায় না, এভাবে ডাটা এন্ট্রি করতে হয় আর কি, ইনসার্ট ইনটু। সো এটা যখন আমরা এক্সিকিউট করব তখন কিন্তু আমাদের এটা এক্সিকিউট হবে। তো আমাদের, ডেমোতে ডেমোতে স্যার এমপ্লয়ি ডাটা যেটা ছিল। আচ্ছা ওইটা সমস্যা না, আমি এটা ওপেন করে নিচ্ছি। তো এটা ছিল আর কি, সম্ভবত আমরা লাস্টে করেছিলাম এটা। স্যার এনুয়াল স্যালারি যেটা আছে স্যার, এটা আমি চাচ্ছি যে এনুয়াল স্যালারিটা রাখবো।
পাশাপাশি আরেকটা অ্যানুয়াল স্যালারির সাথে আমি কোনো একটা ইন্টিজার যোগ করে ওইটা হুম, দেখাবো স্যার ওইটা। এটা এটা আমরা দেখবো আর কি। আর এখানে যখন আপনি যখন দেখবেন আমরা যখন ডেমোর ভিতরে টেবিল ইনপুট করেছিলাম, ইনপুটের যখন আপনার এটা যখন ডাবল ক্লিক করি, অথবা এটার কলামগুলো যদি আমরা চেক করি, অথবা এটার স্ট্রাকচার যদি আমরা দেখি, যেমন আমরা এখান থেকে টেবিল মেনটেন্যান্সে যাই। টেবিল মেনটেন্যান্সে যে এই টেবিলে যখন ক্লিক করব, কলামস ক্লিক করব, তখন আমরা কলামের যেই টাইপগুলো আছে সেই টাইপগুলো দেখতে পাবো। কি করব, আমরা টেবিলস থেকে এই এমপ্লয়ি ডাটাতে রাইট বাটন ক্লিক করে আমরা টেবিল মেনটেন্যান্সে যখন যাব, টেবিল মেনটেন্যান্সে যে জাস্ট কলামসে ক্লিক করলে আমরা এই টাইপগুলো দেখতে পাবো। যেহেতু আমরা এক্সেল থেকে সরাসরি ডাটাগুলো ইনপুট করেছি, সুতরাং আমার এখানে যে অ্যানুয়াল স্যালারি আছে এটা টাইপটা হচ্ছে টেক্সট। সো আমরা যখন চেষ্টা করবো একটা টেক্সটের সাথে, এটা কেন টেক্সট, কারণ আমরা যখন ডেটাগুলো দেখবো, ডেটাটা দেখবো যে অ্যানুয়াল স্যালারির সাথে একটা ডলার সিন আছে, সিম্বল আছে। সো টেক্সটের সাথে তো আসলে 100 যোগ করলে 100 হবে না, তখন হবে, ঠিক আছে স্যার, ওকে স্যার ঠিক বুঝছি। আছে। ওকে, তাছাড়া আপনার হয়ে যাবে, ইন্টিজার টাইপ থাকলে এটা হয়ে যাবে। আচ্ছা, গত সেশন যেই টেস্ট 11 ছিল এখান থেকে আমরা করি আর কি। সো লিমিট পর্যন্ত আমরা দেখেছিলাম। তো আজকে আমরা শুরু করবো হচ্ছে বিটুইন। সো বিটুইন, যদি আমরা করি, ধরি আমরা এই ইএক্সপি ডাটাতে করতে চাচ্ছি, তা ডাবল ক্লিক করে নেব ডেমোতে, তাহলে অটোমেটিক্যালি আমার এই ডেটাবেসটা সিলেক্ট হবে। এরপর আমরা চাচ্ছি যে আমাদের একটা ডেটা আছে, ধরেন এই এমপ্লয়ি যে ডেটা আছে, এই এমপ্লয়ি ডেটার মধ্যে এজ নামের একটা কলাম আছে। সো আমি চাচ্ছি যে আমাদের এখান থেকে যারা 25 বছর বয়স এবং 35 বছর এই মাঝখানে যে এমপ্লয়ি গুলো আছে, সেই এমপ্লয়ি গুলোর ডাটাটা আমি চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিটুইন কিওয়ার্ড ইউজ করতে হবে। সেটার জন্য আমাদের করতে হবে জাস্ট সিলেক্ট, এরপর ধরেন আমি সকল ডাটা দেখতে চাচ্ছি, তো সকলের ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সিলেক্ট, এরপর অ্যাস্টারিক চিহ্ন। এবং আমি প্রথমে বলে নিয়েছিলাম যে অ্যাস্টারিক মানে হচ্ছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলি আর আইটিতে বলি, ম্যাক্সিমাম জায়গায় অ্যাস্টারিক মানেই, মানে 95% জায়গায় অ্যাস্টারিক মানে হচ্ছে অল। আমি যখন সকল ডাটা যাব তখন আমাকে অ্যাস্টারিক ইউজ করি আমরা। কিংবা আমরা যখন লিনাক্সে কমান্ড দিব যে আমরা একটা ফোল্ডারের সকল ডাটা কপি করতে চাই, তখন কি করি, ডিরেক্টরিটা দিই, স্ল্যাশ দিয়ে আমরা কিন্তু অ্যাস্টারিক চিহ্নটা দিই। তখন দিলে আমাদের সেই মানে যে প্রোগ্রামিং অপারেটিং সিস্টেমে থাকুক, সফটওয়্যার বুঝে নেয় যে এটাকে মানে বলা হয়েছে যে সকল ডাটা কিংবা সকল তথ্য। সো সিলেক্ট অল ফ্রম, আমরা যেহেতু ডেমোটাকে সিলেক্ট করেছি, সুতরাং আমাদের ডেমো না লিখলেও সমস্যা নেই, এম ডাটা দিব। এরপরে দিব আমরা হোয়ার ক্লোজটা ইউজ করব, দিয়ে আমরা এখানে বলবো যে এজ বিটুইন যে কমান্ড কিওয়ার্ড আছে এই কিওয়ার্ডটি ইউজ করব, এবং এখানে বলবো কত, 25 and 35। দ্যাট মিনস আমি 25 থেকে 35 বছর বয়সে যতগুলো এমপ্লয়ি আছে সকলের ডাটা নিয়ে আসতে। তখন আমরা এটা এক্সিকিউট করি। যখন এক্সিকিউট করব তখন আমরা দেখতে পাবো যে ডাটাগুলো আসছে সবগুলো 25 থেকে 35-এর ভিতরে। তো আমি আউটপুটটা ডিলিট করে দিই। সো আমাদের যে ডাটাগুলো আসছে সবগুলো 25 থেকে 30-এর ভিতরে। সো এখন আমার প্রশ্ন আসছে যে না, জাহাঙ্গীর বলছে যে অ্যানুয়াল স্যালারি নিয়ে কাজ করতে। সো অ্যানুয়াল স্যালারি, আমাদের কিছু কিছু স্যালারি আছে, হতে পারে 1 লাখ স্যালারি, কেউ কেউ 15 লক্ষ টাকাও স্যালারি পেতে পারে, 15 লক্ষ ডলার। সো এই ভ্যালুর মধ্যে আমি যদি ডাটা দেখতে যাই, সেক্ষেত্রে একইভাবে আমাদের কি করতে হবে, যে সিলেক্ট কারা কারা 1 লক্ষ থেকে 15 লক্ষ টাকার মধ্যে স্যালারি পায় তাদের ইনফরমেশন আমাকে দাও। তো সেক্ষেত্রে আমরা কি করব, এখানে হোয়ারে গিয়ে আমরা কি করব, জাস্ট এই যে আমাদের যে কলামের নামটা আছে অ্যানুয়াল স্যালারি, অ্যানুয়াল স্যালারি দিয়ে আমরা এখানে বিটুইন বলে দিব। এখন স্যালারির বিটুইনটা বলে দিল, যেহেতু আমাদের এখানে আমরা প্রথমে দেখালাম যে এটা হচ্ছে টেক্সট আকারে আছে, সুতরাং আমাদেরকে এটা স্ট্রিং আকারে নিতে হবে। সো স্ট্রিং আকারে আমাদের স্যালারিতে আমরা খেয়াল করি যে আমাদের কমা কমা ভ্যালু আছে, সুতরাং আমাদেরকে এখানে কমা দিয়ে দিতে হবে। সো একইভাবে আমরা এখানে ভ্যালুটা পাস করি, ধরি 15 লাখ, এটাই ধরি। সো দিয়ে আমরা এখন এক্সিকিউট করি। সো এক্সিকিউট করলে আমরা দেখতে পাবো যে এই ডেটাগুলো 1 লক্ষ থেকে 1 লক্ষর নিচে যারা আছে তাদের ডেটাগুলো আর দেখাবে না এখানে। সো এভাবে আমরা বিটুইন দিয়ে কাজ করতে পারি। বিটুইন এভাবে, বিষয়টা কি ক্লিয়ার? বিটুইন কখন আমরা ইউজ করব, যখন আমরা কোনো একটা ডেটার মধ্যে মাঝখানের ভ্যালু চাচ্ছি, কিংবা একটা কন্ডিশন হচ্ছে যে এই বয়স থেকে এই বয়স, অথবা আমার
আহ, যারা বোনাস পাচ্ছে 8 থেকে 10%, এই যে বোনাসের কলাম, তখন আমরা বিটুইনটা ইউজ করব। এরপর আমরা দেখবো হচ্ছে আরেকটা অপারেটর আছে, আমরা পাইথনে যেরকম দেখেছিলাম ইন, নট ইন, এরকম আমাদের এসকিউএলও এই কমান্ড আছে, নট ইন, নট ইন। সো দেখা যাচ্ছে আমরা হোয়ার ক্লজ দিয়ে যখন কাজ করেছিলাম আমরা বলেছিলাম যে আম, যেমন ডিপার্টমেন্টের কথা যদি চিন্তা করি, আমরা বলেছিলাম যে আইটি ডিপার্টমেন্টে কতগুলো এমপ্লয়ি জব করে সবার তালিকা আমরা চেয়েছিলাম, তখন আমরা হোয়ার ক্লজ দিয়ে নিয়ে এসেছিলাম। সো তখন আমরা যেটা করেছিলাম যে ডিপার্টমেন্ট সমান সমান দিয়েছিলাম আইটি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করেছিলাম যে ডিপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু আমরা একটা প্যারামিটার আমরা পাঠাতে পারতাম, আমরা পাঠিয়েছিলাম আইটি। আমরা কিন্তু সমান সমান দিয়ে আইটি কমা দিয়ে মার্কেটিং কমা দিয়ে অ্যাকাউন্টিং এভাবে পাঠাতে পারিনি, আমাদের যেটা করতে হয়েছে প্রত্যেকটা কলামের বিপরীতে একটা একটা করে ভ্যালু দিয়ে আমরা কিন্তু পাস করেছি। সো আমাদের এরকম দরকার, ম্যানেজমেন্ট চেয়েছে যে আমার আইটি ডিপার্টমেন্টে এবং ধরেন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে কতজন এমপ্লয়ি আছে সবার ডাটা আমাকে দাও। সেক্ষেত্রে আমাদেরকে ইন অপারেটরটা ইউজ করতে হবে। সো ইন অপারেটরটা একটা কিওয়ার্ড, এটা একইভাবে সিলেক্ট ফ্রম ইএমপি আন্ডারস্কোর ডাটা, এরপরে দিতে হবে হোয়ার ক্লজ, যেখানে আমার এই ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট দেওয়ার পরে আমাদের ইন এই কিওয়ার্ডটা ইউজ করতে হবে, ইন, এরপরে কিওয়ার্ডের পরে একটা প্যারেনথেসিস দিয়ে এখানে আমাদের এই প্যারামিটার গুলো পাস করতে হবে। সো আমরা কি কি চাচ্ছি, আমরা চাচ্ছি আইটি তে কতজন আছে, কমা দিয়ে অ্যাকাউন্টিং এ কতজন আছে, সো অ্যাকাউন্টিং, ACCOUNTING, অ্যাকাউন্টিং। এভাবে আমরা যতগুলো দরকার তত প্যারামিটার আমরা এখানে পাস করতে পারবো। সো আমরা এটা দিয়ে যখন সেমিকোলন দিয়ে আমরা ক্লোজ করি এটাকে রান যদি করি, তখন দেখবো আমাদের আইটি এবং অ্যাকাউন্টিং ছাড়া আর কোনো তথ্য কিন্তু এখানে আসেনি। সো এভাবে ইন এর অপারেটরের ইউজ করা হয়। একইভাবে আমরা যদি আহ, ধরি এটা আছে যেমন ডিপার্টমেন্ট, সো ডিপার্টমেন্টের সাথে সাথে আমরা যাচ্ছি এই ডিপার্টমেন্টের এখানে যেমন সিটি আছে, তো মিয়ামি সিটিতে কতজন আছে, সেটেল সিটিতে কতজন আছে, এটা চাচ্ছি। সো একইভাবে আমাদের এই ডিপার্টমেন্টের জায়গায় আমরা কি দিব, সিটি, CITY, সিটি দিয়ে আমরা এখানে ইন দিব ওই সিটির নাম, ধরি মিয়ামি, মিয়ামি। আরেকটা আমাদের সিটি ছিল প্রথম দিন দেখেছিলাম যে সেটেল একটা সিটি ছিল, SCATTLE সম্ভবত এরকম নামে। সো এরকম যখন আমরা দিব তখন শুধুমাত্র এই এলাকার যতগুলো এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির ডাটাগুলো আমাদেরকে শো করবে। সো এই এমপ্লয়ি এই শহরগুলোতে যতগুলো এমপ্লয়ি আছে সেই এমপ্লয়ির ডাটা শো করবে। সো আমরা চাচ্ছি যে না, আমরা এমপ্লয়িগুলো এই আইটি এবং অ্যাকাউন্টিং এ আছে এবং এই সিটিতে বাস করে তাদেরটা চাচ্ছি। সো সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এখানে একটা অ্যান্ড অপারেটর ইউজ করতে হবে, অ্যান্ড দিয়ে আমাদের এই কমান্ড ইউজ করলে আমরা আমাদের এই রেজাল্টটা পেয়ে যাব যে আইটি এবং অ্যাকাউন্টিং এর যত এমপ্লয়ি আছে তাদের মধ্যে যত এমপ্লয়ি তাদেরকে দেখাও এবং সাথে তারা শুধুমাত্র সেটেল এবং মিয়ামি এই সিটিগুলোতে বসবাস করে। সো এইভাবে এই ডাটাগুলো আমরা পেয়ে যাব। সো একইভাবে আমরা যদি চাই যে আইটি এবং অ্যাকাউন্টিং এই ডিপার্টমেন্টের এমপ্লয়িগুলোকে দেখাও যাদের সিটি মিয়ামি এবং সেটেল নয়, তো সেক্ষেত্রে ইন যেরকম আমরা ইউজ করেছি পাইথনে, একইভাবে আমাদের এখানেও মাইস্কুলও ইন এবং নট ইন আছে। সো যদি আমরা ওই শহরগুলোতে দেখতে না চাই তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট নট ইন কিওয়ার্ড দিতে হবে, দিয়ে আমরা যখন এটাকে এক্সিকিউট করব তখন আমাদেরকে আইটি এবং অ্যাকাউন্টিং এর সকল পিপল নিয়ে আসবে এবং সকল এমপ্লয়ি নিয়ে আসবে এবং তাদের সিটিটা এই দুই সিটির ভিতরে থাকবে না। সো এভাবে ইন এবং নট ইন এই অপারেটরের ব্যবহার করা হয়। বিষয়টা কি ক্লিয়ার? কারো কোনো কোশ্চেন আছে এই কমান্ডে, বিটুইন এবং ইন নট ইন কমান্ডে? সো আমরা বুঝতে পেরেছি বিষয়টা। এখন আমরা আসবো হচ্ছে আমাদের আরেকটা ফাংশন, সেটা হচ্ছে স্ট্রিং ফাংশন। স্ট্রিং ফাংশন, সো আমরা যে কাজগুলো করব আমরা যদি খেয়াল করি দেখবো যে মোটামুটি সবই আমরা অলরেডি কাভার করি, আমরা ডাটা অ্যানালিসিস ক্লাসগুলোতে এই বিষয়গুলো অলরেডি দেখেছি। সো স্ট্রিং ফাংশনটা হচ্ছে যখন আমাদের ধরেন এখন আমাদের এমপ্লয়ি যারা আছেন, ম্যানেজার, এবং আমি চাচ্ছি যে যেমন আমাদের আইটি ডিপার্টমেন্টে যে ডেজিগনেশন গুলো হবে, সাথে সাথে যে অন্য অন্য ডিপার্টমেন্ট আছে, অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে, কিংবা
অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, এরকম যে ডিপার্টমেন্ট গুলো আছে, ভিন্ন ভিন্ন ডিপার্টমেন্টের ডেজিগনেশন কিন্তু ভিন্ন ভিন্ন হবে। সো মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট গুলো ভিন্ন ভিন্ন হলেও অনেক সময় মিলেও যেতে পারে, সেম ডেজিগনেশন হতে পারে। সো আমরা চাচ্ছি যে এই জব টাইটেল এবং ডিপার্টমেন্ট, ম্যানেজার হাইফেন অ্যাকাউন্টিং অথবা ব্র্যাকেটে অ্যাকাউন্টিং, কিংবা অ্যাকাউন্টিং তার জব টাইটেল হচ্ছে ম্যানেজার। সো এরকম দুইটা ফিল্ড একসাথে দেখতে যাচ্ছি, তখন আমাদেরকে এই স্ট্রিং ফাংশন ইউজ করতে হয়। স্ট্রিং ফাংশনে বিভিন্ন ধরনের কিওয়ার্ড আছে, সেই কিওয়ার্ডের মধ্যে একটা আমরা বহুল ব্যবহৃত হয় কনক্যাটেনেশনের জন্য কনক্যাট কিওয়ার্ড। সো কনক্যাট কিওয়ার্ডটা জাস্ট সিলেক্ট দিয়ে, CONCAT কনক্যাট, এটা দিয়ে জাস্ট ইউজ করতে হয়। এরপর আমাদের ভিতরে আমাদের যে টেবিল, যে ইটা আছে কলামের নেমটা, সেই কলামের নেমটা পাস করতে হয়। ধরি আমরা জব টাইটেল চাচ্ছি, জব টাইটেল, অথবা আমরা চাচ্ছি ডিপার্টমেন্ট, এরপরে কমা দিয়ে, এরপরে এই ডিপার্টমেন্টের যে অ্যাকাউন্টিং আসবে, অ্যাকাউন্টিং এর পরে হাইফেন দিয়ে আসবে হচ্ছে ম্যানেজার। সো আমরা একটা হাইফেন দিয়ে দিই, হাইফেন, একটা স্পেস দিয়ে হাইফেন দিয়ে, এরপর আমরা পাস করি জব টাইটেল, জব টাইটেল। এই দুইটা ভ্যালু মিলিয়ে মনে করি আমরা আমাদেরকে একটা এলআইস ইউজ করবো, আমরা যে মানে এই দুইটার নাম আমাদেরকে একটা ছদ্মনামে ব্যবহার করবে। ছদ্মনামটা আমরা দিচ্ছি ডেজিগনেশন অ্যাজ, ডেজিক নামে আমরা একটা ছদ্মনাম ইউজ করি, ডেজিক, অ্যাড ডেজিক ফ্রম, এরপরে আমরা ইএমপি আন্ডারস্কোর ডেটা। সো এটা যখন আমরা ইউজ করব, তখন আমরা যখন এক্সিকিউট করব, আমরা দেখতে পাবো যে আইটি ডিপার্টমেন্টের নাম হাইফেন দিয়ে ম্যানেজার এরকম সব চলে আসছে। খেয়াল করছি আমরা, সব এরকম চলে আসছে। সো কোনো কারণে আমাদের প্রয়োজন হতে পারে এরকম যে না, আমাদের এখানে দুইটা না তিনটা প্রয়োজন। তিনটা আমরা পাস করব। তিনটা কি কি? জব টাইটেল, ডিপার্টমেন্ট, সাথে আমাদের জেন্ডার। সো সাথে আমাদের আরেকটা জেন্ডার, হাইফেন দিয়ে আরেকটা আমরা জেন্ডার পাস করতে চাচ্ছি। সো জেন্ডার আমরা পাস করছি। যদি এভাবে আমরা পাস করি, তো এটাকে দেই এমপ্লয়ি ডিটেলস, আমরা এরকম নাম দিই। সো তাহলে আমাদের কি হবে? তিনটা, অথবা আমরা জব টাইটেল দিয়ে ডিপার্টমেন্টও দিতে পারি। আমরা জব টাইটেল এখানে জব টাইটেল দিই প্রথমে, এরপর আমরা ডিপার্টমেন্ট দিই। তো এভাবে যখন আমরা এক্সিকিউট করব, তখন আমাদেরকে দেখাবে কি? প্রথমে জব টাইটেল, তারপর কোন ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্ট, ফিমেল, মেল, এভাবে দেখাবে। সো এই এই ধরনের যদি আমাদের তিনটা যেরকম দিয়ে আমরা একটা অ্যালাইস দিয়ে যেমন ভ্যালুগুলো কনক্যাট করলাম, আমাদের ডিপার্টমেন্টের প্রয়োজনে, কাজের প্রয়োজনে এরকম হতে পারে এখানে 50টা ডাটাও কিংবা 10টা ডাটা এরকম দিতে হতে পারে। তো সেই ক্ষেত্রে 10টা ডাটার ক্ষেত্রে এরকম যদি 10 বার হাইফেন হাইফেন লিখি, সেক্ষেত্রে আমাদের জন্য একটু কষ্টকর হবে। এজন্য আমরা জাস্ট কনক্যাটের সাথে আরেকটা কিওয়ার্ড আছে, ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করব, কনক্যাট_WS। WS দিয়ে তারপরে আমরা জাস্ট প্রথমেই বলে দিব যে আমরা কি দিয়ে প্রত্যেকটাকে সেপারেট করব। সো আমরা প্রত্যেকটার মাঝখানে কি ইউজ করব? একটা হাইফেন ইউজ করব, তারপরে কমা ব্যবহার করব, কমা ব্যবহার করে এরপরে প্যারামিটার গুলো জাস্ট পাস করব। সো আমরা প্যারামিটার গুলো পাস করছি। সো এভাবে পাস করলে আমরা যদি এক্সিকিউট করি, সো দেখবো যে আমরা আগে যে রেজাল্টটা পেয়েছিলাম আর পরের যে রেজাল্ট একদম সেম। সো এভাবে আমরা ডাব্লিউএস দিয়েও ম্যাক্সিমাম ডাটা যখন আমরা পাস করবো, এরকম কন্ট্যাক্ট কনক্যাট_WS এই মেথডটা ইউজ করব। সো এছাড়াও স্ট্রিং ফাংশনের মধ্যে আরো কিছু ফাংশন আছে, যেমন আমরা দেখেছিলাম যে লেন্থ ফাংশন, আমরা এলইএন, পাইথনে লেন ইউজ করেছি আমরা আমাদের ডেটা অ্যানালিসিস ক্লাসগুলোতে। তো এখানেও লেন্থ নামের একটা ফাংশন আছে, যেটা দিয়ে আমরা লেন্থ ক্যালকুলেট করতে পারি যে এই আহ, যে নামটা আছে, এই নামটা কত লেন্থের, অথবা অ্যানুয়াল স্যালারি যে আছে, সেই স্যালারি কত লেন্থের, 6 ডিজিটের না 7 ডিজিটের। সো এভাবে আমরা LENGTH সো আমরা এই লেন্থ ফাংশনটা ইউজ করব। ধরে আমরা অ্যানুয়াল স্যালারির লেন্থটা জানতে চাচ্ছি, অ্যানুয়াল স্যালারি। সো অ্যানুয়াল স্যালারির লেন্থ আমরা দিচ্ছি ডিজিট, ডিজিট কাউন্ট দিয়ে। এখন কোথা থেকে আমরা করব? ফ্রম EMP_ডেটা। সো এখান থেকে আমরা ডিজিট লেন্থ যখন এক্সিকিউট করব, তখন আমরা দেখতে পাবো যে এমপ্লয়ি গুলোর স্যালারি গুলো কত লেন্থের।
সো আমরা এখানে শুধুমাত্র দেখার জন্য একটা একটা করে দিচ্ছি। আমরা যদি কাজ সুবিধার্থে এখানে ফুল নেমটাও পাঠাতে পারি, ফুল নেম, কার স্যালারি কত লেন্থের। সো সেক্ষেত্রে নামের সাথে সাথে এই ডিজিট কত ডিজিটের স্যালারি পাচ্ছে। আমাদের এরকম মানে অ্যানালিসিসের মধ্যে আসতে পারে যে আমাদের সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন কত অ্যানালিসিসের কত ডিজিটের স্যালারি ড্র করছে। সো এখান থেকে আমরা এইভাবে লেন্থ আমরা বের করব। সো একইভাবে যেমন আমাদের এখানে ফুল নেমটা ইমেইলি ডাভিস, বা সবগুলোতে আমরা খেয়াল করছি যে প্রথম অক্ষরটি আপার কেস আছে, আমরা চাচ্ছি যে পুরো নামটাকে আপার কেস করার জন্য। সো সেই ক্ষেত্রে আমাদেরকে এই স্ট্রিং ফাংশন আছে, আপার ফাংশন আছে, UPPER আপার। এই আপার ফাংশন, এই ফাংশনটা ইউজ করব। এই ফাংশনের ভিতরে আমরা জাস্ট ফুল নেম যখন বলে দিব, কন্ট্রোল C দিয়ে আমরা যখন ফুল নেমটা দিয়ে দিব, এটা দিয়ে দিই অ্যাজ নেমস ফ্রম আমাদের EMP_ডেটা। দেন আমরা এক্সিকিউট করি, দেখবো যে আমাদের যত নাম আছে সবগুলো আমাদের ক্যাপিটাল কেসে হয়েছে। একইভাবে আমরা যদি চাচ্ছি যে ক্যাপিটাল না, আমরা চাচ্ছি লোয়ার কেসে করতে, সেক্ষেত্রে আমাদেরকে লোয়ার ফাংশনটা ইউজ করতে হবে, লোয়ার। দেন আমরা যদি এক্সিকিউট করি, সো আমাদের দেখতে পাবো যে এগুলি সব নামগুলো লোয়ার কেসে আছে। সো এভাবে এছাড়াও আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে আমি ধরি যে আমার সবগুলো নাম দরকার নাই, আমি একটা ডেটাবেস তৈরি করব কিংবা আমি একটি ডেটা তৈরি করব, যে ডেটার প্রথম 3 ঘর আমরা, যার নামই আছে প্রথম 3 ঘর করে আমরা নিব। সেই ক্ষেত্রে আমাদেরকে লেফট নামের একটা ফাংশন আছে, সেই ফাংশনটা ইউজ করতে হবে। সো এখানে আমরা লেফট ফাংশন, LEFT, লেফট দিয়ে ফুল নেম, সেই ফুল নেমের আমরা কি করব, প্রথম 3 ঘর আমরা নিব। সো প্রথম 3 ঘরের জন্য কমা দিয়ে আমরা 3 যখন দিব তখন সে 3 ক্যারেক্টার নিবে। অ্যাজ আমরা ধরি ধরি মনে করেন ইউজার নেম হিসেবে আমরা একটা ভ্যালু চাচ্ছি যে প্রত্যেক এমপ্লয়ির জন্য একটা করে ইউজার নেম তৈরি করব, সেটা প্রথম 3 অক্ষর, নামের প্রথম 3 অক্ষর করে নিব। তো সেই ক্ষেত্রে এই লেফট যখন দিব তখন অটোমেটিক আমার এই SQL কোয়েরিটা ধরে নিবে আমার নামের প্রথম 3 ঘর চাওয়া হয়েছে। সো আমি যখন এক্সিকিউট করব তখন আমরা দেখতে পাবো যে প্রথম 3 ঘর এক্সিকিউট হয়েছে। একইভাবে আমরা যদি চাই যে না, আমরা লেফটের না রাইট মানে শেষের দিকে 3 ঘর নিব, সেক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে RIGST, রাইট ফুল নেম 3। সো এটাও যখন এক্সিকিউট করব তখন আমাদের শেষের 3 ঘর আমাদেরকে ইউজার নেম হিসেবে দেখাবে। সো একইভাবে যদি আমরা চাই যে না, আমরা প্রথম এবং শেষে না, আমরা চাচ্ছি মিডল 2 থেকে 5, মিড, সেই ক্ষেত্রে মিড নামের ফাংশন ইউজ করতে হবে। এবং আমরা চাচ্ছি সেই ক্ষেত্রে আমাদেরকে বলে দিতে হবে স্টার্টিং, স্টার্টিং আমরা চাচ্ছি 2 নম্বর ঘর ক্যারেক্টার থেকে শুরু করে আমাদের 5 নম্বর ক্যারেক্টার, তখন এটা বলে দিতে হবে। তো তখন আমাদেরকে 2 থেকে 5 এই ক্যারেক্টার গুলো মিলিয়ে একটা ইউজার নেম তৈরি করে দিবে। সো যেখানে 4 নম্বর ঘর যেখানে এখানে স্পেস পেয়েছে, সেই স্পেস দিয়ে 5 নম্বর ঘরে দিয়েছে, এভাবে সে মিড পয়েন্ট থেকেও ডেটাগুলো নিতে পারে। সো এই বিষয়ে কারো কোনো কোশ্চেন? আপনার একটু মাঝে মাঝে রেসপন্স না না করলে না, মনে হবে যে ঠিক আছে, আমাকে এটা শুনতে পাচ্ছেন বোঝা না। যাচ্ছে সবগুলো একই সিকোয়েন্সের কোড, কোয়েরি গুলা। আচ্ছা, সো এখন এই যে ডেমোটা আমরা তৈরি করেছি, এই ডেমোটা যখন আমরা চাচ্ছি যে কাজ করেছি আমার এই ল্যাপটপে, আমি চাচ্ছি যে আরেকটা ল্যাপটপে অথবা ফুল কাজ করেছি, অ্যানালাইসিস করেছি এটা, কিংবা আমার একটা সফটওয়্যার ডেভেলপ করেছি বিভিন্ন কোয়েরি দিয়ে, এই কোয়েরিটা আমরা সেভ করে রাখতে চাই। সো সেভ করার জন্য আমাদের এই ডেমো থেকে রাইট বাটন ক্লিক করলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো, দেখেন স্কিমা ইন্সপেক্টর, ডাটা টেবিল উইজার্ড, এটা দিয়ে আমরা টেবিল ক্রিয়েট করি, সেন্ড টু এসকিউএল এডিটর, ড্রপ, সার্চ, অনেক অপশন আমরা দেখতে পাচ্ছি। সো আমরা একটা কোনো ডেটাবেস, এই ডেটাটাকে আমরা এক্সপোর্ট করতে যাচ্ছি ডাম্প হিসেবে। সো সেই ক্ষেত্রে আমাদের এই ডাবল ক্লিক করব এই ডেটাবেসটাকে, যখন ডাবল ক্লিক করব তখন এটা সিলেক্ট হয়ে যাবে। অথবা আমরা ফাইল থেকে আমরা এক্সপোর্ট নামের একটা অপশন পাবো, ফাইল থেকে সরি ডেটাবেস থেকে, ফাইল থেকে একটু
ওপেন এসকিউএল স্ক্রিপ্ট না? না না, এটা না, আমার উপরে দেখাচ্ছিল তো। এখানেই এক্সপোর্ট আছে। সার্ভারে জানতো একটু স্যার। এই যে এখানে ডেটা এক্সপোর্ট। সো ডেটা এক্সপোর্ট থেকে আমরা যখন ক্লিক করব তখন আমাদেরকে নতুন একটা উইজার্ডে নিয়ে আসবে। সো আমার এখানে যেটা হয়েছে যে জুমের যে ইটা উপরের যে টুল বারটা, এই টুল বারটা আমার মেনুটাকে ঢেকে রাখছে। আপনারা হয়তো মেনুগুলো দেখতে পাচ্ছেন, আমি ঠিকভাবে দেখতে পাচ্ছি না। যাই হোক, সার্ভারে ক্লিক করলে এই যে ডাটা এক্সপোর্ট, এই এক্সপোর্টে যখন আসবো তখন আমাদের এই যে ডেমো, এই ডেমোটাকে যখন আমরা সিলেক্ট করবো, এখানে সব যতগুলো ডেটাবেস থাকবে সবগুলো ডেটাবেস দেখাবে। সো ডেমোটা সিলেক্ট করলে দেন এখানে কতগুলো অপশন আমরা পাবো, অবজেক্ট টু এক্সপোর্ট, আর নিচে হচ্ছে এক্সপোর্ট টু ডাম প্রজেক্ট। যখন আমরা এরকম করে আমরা একটা লোকেশনে সিলেক্ট করে দিব, দিয়ে আমাদের ই ড্রাইভে, আমাদের পাইথন ওয়ার্কে এখানে আমরা একটা ফোল্ডার করে দিই এসকিউএল। সো এখানে যখন দিয়ে ওকে দিব, এক্সপোর্ট যখন করব নিচের দিকে আমরা পাবো হচ্ছে এক্সপোর্ট। এটা কি নতুন ফোল্ডার করলেন একটা, খালি ফোল্ডার? হ্যাঁ হ্যাঁ, না, আরেকটা ফোল্ডার আমি রাখছি আর কি, এটা নট নেসেসারি। ও আচ্ছা। আচ্ছা। সো আমার এখানে একটু মানে উইন্ডোটা ছোট হয়ে আসছে। সো আপনার এখানে নিচের দিকে আমি একটু ছোট করে নিই, একটা অপশন দেখতে পাবো আমরা, এক্সপোর্ট টু। একটু আমি একটু স্ক্রিন রেজুলেশনটা একটু বাড়িয়ে নিই। গত সেশনও এই রেজুলেশনের কাছে জন্য একটু প্রবলেম হয়েছে, অনেক কিছু খুঁজে পাইনি। যেমন এই যে এখানে দেখেন স্টার্ট এক্সপোর্ট, এখন কি দেখতে পাচ্ছেন নাকি বেশি ছোট হয়ে গেছে স্ক্রিন? স্ক্রিন ঠিক আছে? স্ক্রিন কি দেখতে পাচ্ছেন? স্টার্ট এক্সপোর্ট দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ। আচ্ছা, এখান থেকে স্টার্ট এক্সপোর্ট যখন আমরা দিব তখন এই ডেমো যেই ডেটাবেসটা আছে, এই ডেমো ডেটাবেসের ভিতরে যতগুলো টেবিল আছে সবগুলো টেবিলের জন্য আলাদা আলাদা ভাবে আমরা একটু দেখি, আলাদা আলাদা ভাবে আমাদের এরকম এসকিউএল ফাইল জেনারেট হবে। সো এসকিউএল এর ভিতরে আমরা যখন এসকিউএল দিব, ফোল্ডারের নাম অলরেডি আছে, আমরা এখানে 1 2 3 দিই। সো স্টার্ট এক্সপোর্ট যখন আমরা দিব, সো আমাদের এক্সপোর্ট হয়েছে। সো এক্সপোর্ট হলে আমরা একটু ওই ফোল্ডারে যাই, দেখি পাইথন ওয়ার্ক। পাইথন ওয়ার্কের ভিতরে যে এসকিউএল 1 2 3 ভিতরে দেখেন, যেহেতু একটা টেবিল ছিল, সেই একটা টেবিল মিলিয়েই সেই এসকিউএলটা তৈরি করেছে। আমরা যদি এটা নোটপ্যাড দিয়ে খুলি তখন আমাদেরকে ভিতরে যে কমান্ডটা আছে সেখানে কিন্তু শুধুমাত্র দেখেন টেবিলের কমান্ড আছে। তার মানে সে কিন্তু এখানে যদি 100 টেবিল থাকতো, তারপর টেবিলের ভিতরে স্টোর প্রসিডিওর ভিউ থাকতো, সেটা কিন্তু এখানে এক্সিকিউট হতো না। শুধুমাত্র টেবিল বাই টেবিল এখানে এক্সপোর্ট হয়েছে। সো ফুল ডেটাবেসটাকে যখন আমি এক্সপোর্ট করতে যাব তখন আমাদেরকে এখানে এসে, আমরা যখন এটা দিয়েছি বাই ডিফল্ট, এটা না দিয়ে আমরা এটা দিব এক্সপোর্ট টু সেলফ কন্টেন্ট ফাইল। এটা দিব, দিলে আমাদের টোটালটা মিলে যত এখানে যত কিছু থাকুক না কেন, ট্রিগারিং, ভিউ, স্টোর প্রসিডিওর, ফাংশন, সবকিছু মিলিয়ে আমাকে একটা ডেটাবেসে সে এক্সপোর্ট করে দিবে। সো আমরা এখানে ধরি ওই ফোল্ডারে আমরা একটু রাখি, আমাদের ই ফোল্ডারে আমরা একটু রাখি। আমরা ফাইলের নাম দিই, ধরি ডাম্প, দিয়ে আমরা সেভ করছি। সো তখন আমরা যখন এক্সপোর্ট করব তখন আমরা একটু ফাইল দেখি আমাদের ফাইলটা এক্সপোর্ট হয়েছে। So, এখানে এই যে ডাম্প ফাইল, এটা যদি আমরা ওপেন করি এখানে দেখতে পাবো যে আমাদের এখানে এটা যখন আমরা ইম্পোর্ট করব অটোমেটিক্যালি আমাদের ওই টেবিল সহ, আচ্ছা আমরা ওখানে মনে হয় একটা কমান্ড দিতে, কমান্ড দিইনি, সেটা হচ্ছে এখানে আরেকটা কমান্ড দিতে হবে, ইনক্লুড ক্রিয়েট স্কিম। এটা ঠিক চিহ্ন দিয়ে দিতে হবে।
ইম্পোর্ট ইনক্লুড ক্রিয়েট স্কিম, সেক্ষেত্রে সে এক্সপোর্ট যদি নাও স্কিম যদি নাও থাকে ডেমো নামে, সে অটোমেটিক্যালি ক্রিয়েট করে নিবে। তো আমরা আবার একটু এক্সপোর্ট করি, বুলেট এক্সপোর্ট হয়েছে অন্য লোকেশন, আচ্ছা প্রবলেম নেই। ডকুমেন্টেশন এখানে এক্সপোর্ট ডাম টু তে হয়েছে, ডাম টু। ওকে, সো ডাম টুটা যদি আমরা একটু দেখি, ডাম, আচ্ছা এটা। সো এখানে কিন্তু ক্রিয়েট ডেটাবেস ইফ নট এক্সিস্ট, যদি ডেটাবেস না থাকে সেক্ষেত্রে সে ডেমো ক্রিয়েট করবে। ক্রিয়েট করার পরে কি করবে, ইউজ ডেমো, তার মানে ডেমো সে ডেটাবেসকে সে সিলেক্ট করবে, করে তারপরে এক্সিকিউট করবে। সো এভাবে আমরা এক্সপোর্ট করতে পারবো। সো একইভাবে আমরা ডেটাবেস ইম্পোর্টও করতে পারবো। আমরা যেরকম এক্সপোর্ট করেছি, আমরা যদি কোনো চাই ডেটাবেস ইম্পোর্ট করতে, সেক্ষেত্রে আমাদের একইভাবে সার্ভারে ক্লিক করতে হবে। সার্ভারে ক্লিক করে এখানে ডেটা ইম্পোর্ট একটা অপশন পাবো আমরা, ডেটা ইম্পোর্ট। সো ইম্পোর্ট করে তারপর আমাদেরকে ওই ডেটাবেসটা দেখিয়ে দিতে হবে। এখানে যেহেতু আমরা যদি টেবিল আকারে একটা একটা করে করি, সেক্ষেত্রে আমাদের এই অপশনটা সিলেক্ট করতে হবে। আমরা যদি চাই যে ফুল ডেটাবেসটাকেই, মানে স্কিমটাকেই আমরা এক্সপোর্ট করতে, সেক্ষেত্রে এখানে এই অপশন থেকে আমরা ওটা সিলেক্ট করব। আমি আপনাদের গ্রুপে যে ফাইলটা শেয়ার করেছি সেটা হচ্ছে যে একটা সেলফ কন্টেন্ট ফাইল। সো সুতরাং এই অপশনটা সিলেক্ট করে দেন আমরা ওই ফাইলটাকে ব্রাউজ করব। এই ক্লাসিক মডেলস এটা দিয়েছি যাতে আমাদের কাজের সুবিধা হয়। সো এটা দিয়ে দেওয়ার পরে আমাদের এখানে অনেক কিছু আছে যে যদি আমরা চাই যে কোনো একটা স্কিমের ভিতরে সেটা রাখতে, ডিফল্ট একটা স্কিমের সাথে এটাকে মার্চ করে দিতে, সেটাও পারবো। আমরা চাচ্ছি যে না, নতুন ভাবে এই ক্লাসিক মডেলস একটা ডেটাবেস ক্রিয়েট হোক, সেই ক্ষেত্রে আমরা জাস্ট স্টার্ট ইম্পোর্ট এই বাটনটা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এই দেখেন আমাদের এক্সপোর্ট হয়েছে, ক্লাসিক মডেল ডট এসকিউএল হ্যাজ ফিনিশড। সো আমরা যখন এখানে রিফ্রেশ করব, রিফ্রেশ অল, তখন আমরা দেখতে পাবো ক্লাসিক মডেল নামে আরেকটি ডেটাবেস শো করছে। ডাবল ক্লিক যখন করব তখন দেখতে পাবো এটার ভিতরে কিছু টেবিল আছে। এই বিষয়টাকে ক্লিয়ার, কিভাবে ইম্পোর্ট করব কিভাবে এক্সপোর্ট করব। ইম্পোর্ট এক্সপোর্ট ক্লিয়ার। ক্লিয়ার মোটামুটি। আচ্ছা, এটা তো আমাদের লাগবে। সো আমরা এখন দেখবো হচ্ছে যে স্ট্রিং ফাংশন দিয়ে কিভাবে অ্যাড করতে হয় দেখলাম। এখন আমরা আমাদের যেই ডেটা অ্যানালিসিসের যে মূল বিষয় ছিল, কিছু কিছু বিষয় যেটা হচ্ছে ডেটা এগ্রিগেশন, এগ্রিগেশন নিয়ে আমরা অনেক বেশি কাজ করি। সো আমরা এখন ডেটা এগ্রিগেশনটা দেখব। এগ্রিগেশন, সো এগ্রিগেশনটা কিছুই না, জাস্ট ম্যাথমেটিক্যাল যেই অপারেশন গুলো করা হয় এটাই হচ্ছে এগ্রিগেশন, ডেটা এগ্রিগেশন। ধরে আমরা এই ক্লাসিক মডেলেই, এই মডেলের পেমেন্ট নিয়ে কাজ করি, পেমেন্ট কলাম নিয়ে কাজ করি। এখানে আছে কাস্টমার নাম্বার, চেক নাম্বার, পেমেন্ট ডেট, অ্যামাউন্ট। সো আমরা এই পেমেন্টস ডেটাবেস, এই ডেটাটা নিয়ে কাজ করি। ধরি সিলেক্ট, প্রথমে আমরা একটু দেখে নেই পেমেন্টে কি কি আছে। অল, ফ্রম, যেহেতু আমাদের ক্লাসিক মডেলসটা সিলেক্ট করা আছে, এখানে বোল্ড করা আছে, তার মানে এটা সিলেক্টেড আছে। আমরা শুধুমাত্র পেমেন্ট এই টেবিল থেকে ডেটাগুলো একটু ফেচ করে দেখে নিই। সো কোয়েরি করে আমরা দেখতে পাচ্ছি এরকম ডাটা আছে, কাস্টমার নেম, অ্যামাউন্ট, পেমেন্ট ডেট, চেক নাম্বার এরকম আছে। সো আমরা এখন চাচ্ছি যে আহ, এই অ্যামাউন্ট গুলো, টোটাল যতগুলো অ্যামাউন্ট আছে, ধরি আমাদের জানতে চাচ্ছি যে টোটাল কত টাকা এই পর্যন্ত সেল হয়েছে। সো পেমেন্ট কত টাকা সম্পন্ন হয়েছে, সো টোটাল ভ্যালুটা আমরা দেখতে চাচ্ছি। সো সেই ক্ষেত্রে সিলেক্ট সাম নামের একটা ফাংশন আছে, সাম ফাংশন আমরা ইউজ করব। সামের ভিতরে আমরা বলে দিব কোন কলামটা, অ্যামাউন্ট কলামটার আমরা ফুল অ্যামাউন্টটা চাচ্ছি। সো অ্যামাউন্ট কলাম অ্যাজ আমরা দিচ্ছি টোটাল আন্ডারস্কোর অ্যামাউন্ট ফ্রম, কোথা থেকে আমরা দেখব, ফ্রম দেখব আমরা পেমেন্ট টেবিল থেকে, পেমেন্টস, পেমেন্টস টেবিল। সো এক্সিকিউট করি আমরা এখন। সো এক্সিকিউট করার পরে ওই যেই টেবিলটা আছে আমাদের পেমেন্ট টেবিলের, যে অ্যামাউন্ট আছে, সেই অ্যামাউন্টের ভিতরে যত ডেটা আছে, যতগুলো রো ছিল, সবগুলো রো থেকে সে সাম করে এই ভ্যালুটাকে নিয়ে আসছে। এভাবে আমরা টোটাল ভ্যালুটা বের করতে পারি। সো এখানে যদি আমরা কলাম দিয়ে দিই, শর্টিং করে দিই, যে অর্ডার বাই, অর্ডার, অর্ডার বাই,
আমরা যেহেতু অ্যামাউন্ট একটাই চাচ্ছি, ডেস্ক লিমিট 5, আমরা যখন এটা দিব দেখি আমাদের ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে। সো এটা ভ্যালুটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। কারণ কি? কারণ আমরা হচ্ছে টোটালটা চেয়েছি, কিন্তু অর্ডার বাই করেছি আমরা কি, এই ডেস্ক করেছি, লিমিট 5 চেয়েছি, কিন্তু এখানে আমাদেরকে একটা হোয়ার ক্লোজ ইউজ করতে হবে। হোয়ার ক্লোজ ইউজ করে কন্ডিশন দিয়ে আমাকে প্রথমে 5টাকে আলাদা করতে হবে, দেন আমাদের কিন্তু এই টোটাল অ্যামাউন্ট, এই সাম অপারেশনটা চালাতে হবে। তাছাড়া কিন্তু আমরা পাবো না। এখানে কিন্তু আমরা বলেছি অর্ডার বাই অ্যামাউন্ট ডেট লিমিট, তখন আমরা যদি অ্যামাউন্ট দেখতে যেতাম, অ্যামাউন্ট অথবা সাম ছাড়া শুধু অ্যামাউন্টটা দেখতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা কাজ করবে, আমাদেরকে প্রথম 5টা দেখাচ্ছে, নো প্রবলেম। কিন্তু আমরা যখন সাম চাবো তখন আমাদেরকে কিন্তু মানে মাথায় রাখতে হবে যে লিমিট 5 মানে আমাকে প্রথম 5টা দেখাবে, বাট সাম অ্যামাউন্ট মানে ফুল কলাম থেকে সে কিন্তু এই অ্যামাউন্টটাকে এক্সিকিউট করে দেখাবে, যোগ করে যে ভ্যালুটা হবে সেই ভ্যালুটা দেখাবে। সো একইভাবে আমরা যদি আম, আমরা যেই ডেটা অ্যানালিসিসে ম্যাক্সিমাম মিনিমাম অথবা কাউন্ট করেছি যে কতগুলো, এই সাম যেমন অ্যামাউন্ট করেছি, ধরি এখানে কতগুলো অ্যামাউন্ট হয়েছে, অথবা আমরা ধরি, আমরা একটু দেখে নেই যে এখানে পেমেন্ট ডেট, অ্যামাউন্ট, চেক নাম্বার, তারপর হচ্ছে কাস্টমার নাম্বার আছে। ধরি আমরা যে কতগুলো কাস্টমার নাম্বার আছে এটা যদি আমরা চাই, বের করতে চাই, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট এখানে কাউন্ট দিব, COUNT কাউন্ট। সেই কাউন্টটা আমরা যদি অ্যামাউন্ট দেই, সেক্ষেত্রেও প্রবলেম নেই, আমাদের কতগুলো রো আছে সেই রো গুলো সে কাউন্ট করে দেখাবে। তো আমরা এক্সিকিউট করব, এক্সিকিউট করলে আমাদের এখানে 273টা রো আছে, এখানে ডেটা আছে 273টা। সো একইভাবে আমরা একটু দ্রুত যাব, সেটা হচ্ছে যে মিন ফাংশন, মিনিমাম মানে এখানে এই অ্যামাউন্টের ভিতরে মিনিমাম কত টাকা আছে, 615 টাকা আছে। সো একইভাবে আমরা যদি ম্যাক্সিমামটাও চাই, সেক্ষেত্রে আমাদের জাস্ট ম্যাক্স ফাংশনটা ইউজ করতে হবে। ম্যাক্স এক্সিকিউট করে আমাদের এখানে সর্বোচ্চ পেমেন্ট আছে 1,20,166। সো এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পরে 2 ঘর আছে, অনেক সময় আমাদের প্রয়োজন হয় দশমিকের পরে 2 ঘর না 1 ঘর দেখানোর। সেই ক্ষেত্রে মাইস্কুলের একটা ফাংশন আছে হচ্ছে ট্রুনকেট ফাংশন। ট্রুনকেট ফাংশন যখন আমরা ইউজ করি, আমরা মাইস্কুলের যখন ডেটা মুছে ফেলতে চাই, তখন আমাদের ডিলেট নামের একটা কমান্ড ইউজ করি। ডিলেট দিয়ে যেটা হয়, আমাদের ডেটাবেজের টোটাল ডেটা রো গুলো, যেমন আমাদের এখানে যদি দেখি, আমাদের একটু মনে রাখতে হবে এটা, আমরা যখন অথবা কাস্টমার ডেটা আমরা যদি দেখি, তো এখানে যেমন কাস্টমার নাম্বার এরকম আছে, কিংবা আমাদের এই ডেটা যেটা আছে, আমরা যেটা নিয়ে কাজ করছি, তো যখন আমরা ডিলেটটা প্রেস করব, তখন সকল ডাটা ডিলেট হয়ে যাবে। আর এখানে যদি কোনো একটা আইডি থাকে, আমাদের অটো ইনক্রিমেন্ট 1 2 3 4, সো এখানে যেহেতু 273টা ডাটা আছে, আমরা দেখলাম 273টা ডাটা কাউন্টে কাউন্টে আমরা দেখেছি 273 ডাটা। সুতরাং পরবর্তী ডাটা যখন এন্ট্রি করব সেটা হবে 274। তো আমরা যখন ডিলেট কমান্ড দিয়ে ডাটা এরকম ডিলেট করে দিব, ইউজ করব, তখন আমাদের কিন্তু সব ডাটা ফেলে দেওয়ার পরও নতুন ডাটা যখন এন্ট্রি করব তখন শুরু হবে 274 থেকে। ট্রুনকেট যখন আমরা ইউজ করব, তখন এটা আবার 1 থেকে শুরু হবে। এছাড়াও এটা হচ্ছে ট্রুনকেটের সুবিধা। সো ওই ট্রুনকেট আর এই ডাটা এগ্রিগেশনের ট্রুনকেট দুইটা আলাদা। তো এখানে ট্রুনকেট বলতে আমরা বোঝাবো যে যে ট্রুনকেট ফাংশনটা আমরা ইউজ করব, এটা দিয়ে এখানে যে 2 ঘর আছে দশমিকের পরে, সো আমরা চাচ্ছি দশমিকের পরে 1 ঘর দেখতে। সেই ক্ষেত্রে আমরা এই ট্রাঙ্কেট যে ফাংশনটা আছে এই ফাংশনটা ইউজ করব। সো এখানে আমরা অ্যামাউন্ট দিয়ে দিব, অ্যামাউন্ট কমা দিয়ে আমরা চাচ্ছি 1 ঘর দেখতে, সেই ক্ষেত্রে আমরা 1 ঘর এখানে দিয়ে দিব অ্যাজ, আমরা দিই অ্যামাউন্ট ফ্রম পেমেন্ট। আচ্ছা, TRUN দিতে ভুলে গিয়েছি, এন। সো এখন দেখা যাচ্ছে যে আমাদের যতগুলো ডাটা আছে সবগুলো ডাটার পর দশমিকের পরে একটা করে ঘর দেখাচ্ছে। সো এভাবে ট্রুনকেট ইউজ করা হয়। অনেক সময় প্রয়োজন হয় একটা ঘর কিংবা 5 ডিজিটের ঘর আছে আমার, 2 ডিজিট বের করা, তো তখন আমরা এই ট্রুনকেট ফাংশনটা ইউজ করব। তো একইভাবে আমরা যখন ডেটা অ্যানালিসিসের সেল ফাংশনটা দেখেছিলাম, সেল ফাংশনের কথা মনে আছে কিনা? সেল মানে হচ্ছে
আমাদের দুইটা ফাংশন আছে, একটা ফ্লোর আর একটা হচ্ছে সেল। সেল ফাংশনটা যখন আমরা ইউজ করব তখন আমাদের দশমিকের পরে যাই থাকুক না কেন কি করবে, পরের যে ভ্যালুটা আছে সেই পরের ভ্যালুটাকে সে শো করে দিবে। যেমন অ্যামাউন্ট যদি করি আমরা, অ্যামাউন্ট অ্যাজ হায়ার অ্যামাউন্ট, জি এইচ হায়ার অ্যামাউন্ট ফ্রম পেমেন্টস। সো আমরা যখন সেল অপারেশন করব তখন 6666 দশমিক সামথিং ছিল, সেই কিন্তু তার পরের যেই দশমিকের বাদ দিয়ে তার পরের যে স্টেপটা আছে, যে ডেসিমেল সংখ্যা, সেই সংখ্যাটাকে সে প্রদর্শন করবে। সো একইভাবে আমাদের আরেকটা ফাংশন আছে হচ্ছে ফ্লোর ফাংশন। যখন ফ্লোর ফাংশন আমরা ইউজ করবো তখন কি হবে, দশমিকের পরে যাই থাকুক না কেন সে দশমিককে বাদ দিয়ে সেই ভ্যালুটাকে প্রদর্শন করবে। সুতরাং দশমিকের পরে যাই থাকুক না কেন সে 6666 এই ভ্যালু প্রদর্শন করবে। সো এভাবে সেল এবং ফ্লোর ফাংশনটা ইউজ করা হয়। এছাড়াও আমাদের আরেকটা আমরা কাজ করি, এভারেজ অনেক সময় করার প্রয়োজন হয়। ধরি আমাদের এখানে উম, যেমন আমরা এই টেবিলটা একটু দেখি, আমরা এই টেবিলটা একটু দেখি। সো আমাদের এখানে দেখেন কোয়ান্টিটি অর্ডার আছে, মানে 30টা 50টা। সো আমাদের এখান থেকে আমরা যদি বের করি যে এভারেজ কোয়ান্টিটি অর্ডার কয়টা আছে যদি দেখতে চাই, সেই ক্ষেত্রে আমাদের জাস্ট এভারেজ একটা ফাংশন আছে এভিজি। কি করব, সিলেক্ট এভিজি ফাংশনটা ইউজ করব। এভিজি, এটা হচ্ছে এভারেজ। এরপর আমরা করব কার উপরে, আমরা এভারেজটা করব হচ্ছে এই যে কোয়ান্টিটি অর্ডারড। সো কোয়ান্টিটি অর্ডার, সো এস এভিজি কিউটিওয়াই, এটা দিই ফ্রম, আমরা এটা করব হচ্ছে অর্ডার ডিটেলস থেকে, অর্ডার ডিটেলস। সো আমরা এক্সিকিউট করি এবং এক্সিকিউট করার পরে আমরা দেখতে পাবো যে টোটাল যতগুলো আছে সেই টোটাল ভ্যালু থেকে অ্যাভারেজ ভ্যালু হচ্ছে 35টা করে, 35.2টা করে আমাদের অ্যাভারেজ অর্ডার ছিল। সো এভাবে অ্যাগ্রিগেশন ফাংশনের কাজগুলো করা হয়। সো একইভাবে আমরা এখন দেখবো হচ্ছে অ্যাগ্রিগেশন ফাংশন মোটামুটি আমরা অলরেডি অলমোস্ট সবাই মোটামুটি আগেও কাজ করেছি, তারপর একটু দেখে নিলাম। এটা কি চেঞ্জ হয়ে গেল সম্ভবত, আচ্ছা এটা হচ্ছিল ফ্লোর, সেল ফ্লোর। আমি এক্সিকিউট করে নিই। সো আমরা এখন দেখবো হচ্ছে ডেট, ডেট ফাংশন দেখবো যে ডেট নিয়ে কিভাবে কাজ করা হয়, ডেট অপারেশন। সো আমাদের যেমন আহ, এখানে আহ, আমাদের ডেট অপারেশন, আমরা মুভি নিয়ে কিছু দেখেছিলাম গত সেশনে। একটু দেখি যে এখানে কোনো ডেট আছে কিনা, পেমেন্ট ডেট। এখানে কিছু ডেট আছে আর কি, আমরা যদি এই ডেটাবেসটা দেখি। সো আমরা একটু এটাকে সিলেক্ট করে নিই। সিলেক্ট করে আমরা এখন সিলেক্ট অল ফ্রম, আমরা পেমেন্ট, আমরা কিন্তু এখন অন্য পেমেন্ট শাকিলার যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের পেমেন্টে চলে আসছি। সো এখানে কিছু ডেট আছে আর কি, পেমেন্ট ডেট। সো আমরা এখন ডেট নিয়ে কাজ করব। সো আমরা এখানে যেমন পেমেন্ট ডেট আছে এবং টাইম আছে, এটাকে বলা হয় টাইম স্ট্যাম্প, ডেট টাইম স্ট্যাম্প। তো এখান থেকে আমরা চাচ্ছি যে টাইমগুলোকে বের করতে। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, টাইম বের করার জন্য সিলেক্ট, জাস্ট আমাদের টাইম নামের একটা ফাংশন ইউজ করতে হবে, তারপরে বলে দিতে হবে পেমেন্ট আন্ডার স্কোর ডেট, ওই কলামটার নাম দিব আমরা ডেট ফ্রম পেমেন্ট। আমরা যখন এক্সিকিউট করব তখন আমরা শুধুমাত্র ওই ডেটাবেস থেকে ওই কলাম থেকে টাইমটা পাবো। তো একইভাবে আমরা যদি ওই, যেহেতু টাইম এবং ডেট একসাথে আছে, আমরা চাচ্ছি যে টাইম এবং ডেটকে আলাদা করতে। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের কোয়েরি যখন করতে হয়, যখন আমরা ডেটা নিয়ে কাজ করি, তখন একই দিনে একই সময় দেখা যায় 11টা 30 একটা ডেটা পুশ হয়েছে, 11:30 37 আরেকটা 11:30 38, তখন আমাদের এই ইনসিডেন্স গুলো অনেক সময় বের করার প্রয়োজন হয়। তো দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ডেটাবেজে এই ডেট টাইমটা একসাথে থাকে, ওখান থেকে আমাদের আলাদা করার জন্য সময় এটা প্রয়োজন হবে। অথবা আমরা চাচ্ছি যে একটা সময় থেকে আরেকটা সময় কত দিন, দিন মাইনাস করতে চাচ্ছি, আমাদের যদি সেখানে টাইম থাকে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিনটা ঠিক মতো আসে না। যেমন 12 তারিখ যদি
12 তারিখ মনে করেন 11টা 50-এ যদি একটা ডেটা এন্ট্রি করে, আরেকটা যদি 13 তারিখ 1টা 20-এ যদি ডেটা এন্ট্রি করে, দুইটার কিন্তু যখন আপনি মাইনাস করবেন তখন ঘন্টা মাইনাস হয়। সেক্ষেত্রে আমরা কি করি, আগে ওইটাকে ডেটটাকে আগে আলাদা করে এই ফাংশন দিয়ে আগে ডেটটাকে আলাদা করে নিই, করে কিন্তু তারপরে আমরা এটা মাইনাস করি। সো এইভাবে আমরা ডেট ফাংশন দিয়েও ডেটগুলোকে আলাদা টাইম থেকে আলাদা করতে পারি। কিংবা আমরা চাচ্ছি যে না, আমরা এখানে ডে নাম চাচ্ছি, ডে নেম চাচ্ছি। তো এখানে যখন দিচ্ছি সবগুলো চলে আসছে। তো আমরা চাচ্ছি ডে নেম, মানে ওই দিন কি বার ছিল সেই বারটা বের করতে যাচ্ছি, তখন আমরা ডে মান নেম ফাংশনটা ইউজ করব। ইউজ করে আমরা এক্সিকিউট যখন করব তখন আমাদেরকে অটোমেটিক দিয়ে দিবে যে ওই দিন কি বার ছিল, সে বারটা চলে আসে। অনেক সময় দেখা যাচ্ছে আমরা যখন লগ ইন করি অথবা আমাদের ডেটাবেস থেকে আমরা দেখাই যে লাস্ট লগ ইন 1/12/2025, ওইরকম না দেখে আমরা যাচ্ছি 1/12/2000 না দিয়ে ওয়েডনেসডে 1/2025 এরকম দিতে চাই, তখন আমাদের এই ফাংশনগুলো ইউজ করতে হয়, ডিএনএম। সো একইভাবে আমরা যদি এই ডেটা থেকে মান্থ নেমটা বের করতে চাই, সো একইভাবে সিলেক্ট মান্থ নেম, MONTH মান্থ নেম, এরপর আমরা পেমেন্ট ডেটটা দিব। সরি, আমি কপি করলে হতো এটা। সো এক্সিকিউট করলে আমরা তখন এই মান্থের ওই সময়ের এই মান্থটা নেম পেয়ে যাব। সো একইভাবে আমরা বুঝতেই পারছি যে ইয়ারটা যদি বের করতে চাই টাইম থেকে, এটা কি করব, জাস্ট ইয়ার। সো ইয়ারটা এভাবে বের করতে পারবো আমরা। সো এখান থেকে আমরা যদি চাই ঘন্টাও বের করতে পারবো। আমরা তো টাইম দেখলাম, সেখানে যদি টাইম না দিয়ে আমরা চাচ্ছি ঘন্টা দেখতে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এটা বের করতে পারবো। জাস্ট আওয়ার ফাংশনটা ইউজ করব। আওয়ার ফাংশনটা ইউজ করে আমরা সেই ঘন্টাটাও বের করতে পারবো। সো অলরেডি আমরা সবাই জানি, তারপর একটু জানাই, সেটা হচ্ছে আমাদের এখানে যখন কাজ করছি তখন কিন্তু আমাদের যে হেডারটা আছে আওয়ার, কমা, প্যারেন্থেসিসের ভিতর পেমেন্ট ডেট। সো আমরা চাচ্ছি এটা এভাবে দেখতে না, আমরা চাচ্ছি এটার নাম দিতে আওয়ার্স। তখন আমাদেরকে কি করতে হয়, এলআইসি ইউজ করতে হয়। সো আওয়ার্স দিলে তখন আমাদের এই ফিল্ডের নাম হয়ে যাবে, আমাদের এই কলামটার নাম নাম হয়ে যাবে, সরি, আওয়ার্স। বুঝতে পারছি আমরা। সো একইভাবে আমরা এটা মিনিটও করতে পারি। মিনিট ফাংশনটা ইউজ করে আমরা মিনিটও বের করতে পারি। সো এই ছিল আমাদের মোটামুটি ডেটের মধ্যে যতগুলো অপারেশন আছে, সবগুলো অপারেশন। যদি আমরা এখন চাই যে যেটা বললাম আর কি, ডেট ডিফারেন্স দেখার জন্য যে একদিন অর্ডারের ডিফারেন্স কতদিন, কিংবা আমাদের যেই আমরা যেই ক্লাসিক মডেলে যে অর্ডারটা দেখলাম আর কি, যেমন ক্লাসিক মডেলে যে অর্ডারস দেখেছি, এই অর্ডারস এর ভিতর আমরা দেখতে পাচ্ছি যে শিপমেন্ট ডেট আছে এবং আমাদের রিকোয়ার্ড ডেট আছে, কিংবা অর্ডার ডেট আছে। অর্ডার ডেট আছে এবং শিপমেন্ট ডেট আছে। আমরা চাচ্ছি যে অর্ডার ডেট এবং শিপমেন্ট ডেট, এই দুই ডেটের মাঝখানে পার্থক্য কতদিন, এটা যদি আমরা বের করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে বের করতে কমান্ড ইউজ করতে হবে, জাস্ট ডেট, ডেটেড, ডেট ডিফ ডিফ নামের একটা ফাংশন আছে, ডেট ডিআই, ডেট ডিফ ফাংশন। এই ফাংশনের ভিতরে আমাদেরকে বলে দিতে হবে আমরা কোন ডেট থেকে কোন ডেট মাইনাস করতে যাচ্ছি। আমরা চাচ্ছি ধরেন শিফট ডেট, মানে পরের ডেট, যেটা যেদিন শিফট হয়েছে। সো শিফট ডেট কমা দিয়ে আমরা জাস্ট অর্ডার ডেটটা দিয়ে দিব। অর্ডার ডেট, অর্ডার ডেট অ্যাজ, আমরা একটা নাম দিয়ে দিতে পারি ডেটস ফ্রম। যেহেতু আমাদের এই ডেটাবেসটা সিলেক্ট করা নেই, সুতরাং আমাদেরকে ডেটাবেসের নাম দিতে হবে মডেলস ডট, আমরা এটা অর্ডারস। সো অর্ডারস দিয়ে আমরা যখন এক্সিকিউট করব তখন আমরা দেখতে পাবো যে প্রত্যেকটা ডেটের ক্ষেত্রে ডিফারেন্স গুলো আমরা এভাবে বের করতে পারবো, কতদিন ডিফারেন্স। আমরা যদি চাই ইয়ার গুলো থেকে ওইভাবে ডিফারেন্স বের করতে পারবো। সো এভাবে আমরা ডেট নিয়ে কাজ করলো। এখন আমরা যে বিষয়টা দেখবো সেটা হচ্ছে যে কেস। আমাদের অন্যান্য আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যেরকম আছে সুইচ কেস। সুইচ কেস মানে কি, যে আমি যখন বলবো যে এ সমান সমান 10 যদি হয় তাহলে আমার কেস নাম্বার 1-এ যাবে, অথবা যদি আমার এ সমান সমান 20 হয় কেস নাম্বার 2-তে যাবে। আমরা সুইচ কেস যেটা করেছি আর কি প্রোগ্রামিং এ, ডেটাবেজের সুইচ কেসটা অনেকটা এরকমই। সো আমরা ধরি
সিলেক্ট, আমরা একটু দেখে নিই, সিলেক্ট অল ফ্রম ক্লাসিক মডেলস ডট আমরা প্রোডাক্টস ডট ক্লাসিক মডেলস এর ভিতরে আমরা প্রোডাক্টস নিয়ে আমরা একটু কাজ করি, একটু ডাটাগুলো দেখে নিই। PRODUCTS প্রোডাক্টস। সো এই প্রোডাক্টস টেবিল নিয়ে আমরা একটু কাজ করি। ধরি যেমন আমাদের এখানে প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট স্কেল, অনেকগুলো ভ্যালু আছে, কোয়ান্টিটি, তারপর কোয়ান্টিটি, স্টক, বাই প্রাইস। আমরা ধরি মনে করেন আমাদের যেই কোয়ান্টিটি স্টকটা আছে, এই স্টকে যদি 1000-এর কম হয়, তখন যাতে আমাদেরকে একটা অ্যালার্ট দিয়ে দেয় যে আমাদের এখানে স্টক আর্জেন্ট দরকার। আর 1000-এর বেশি হলে, যেমন এখানে কম আছে, 68 আছে স্টক, কোয়ালিটি ইন স্টক, সুতরাং তখন যাতে আমাকে মেসেজ দিয়ে দেয় যে আমার স্টকটা লাগবে। আর অন্য ক্ষেত্রে আমাদের মেসেজ দিবে না আর কি। তো এরকম যদি আমরা করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই কেস ইউজ করতে হবে, কেস অপারেটর ইউজ করতে হবে। সো এই কেস অপারেটরটা কিভাবে? সো আমরা এটা প্রথমে সিলেক্ট করব। আমরা চাচ্ছি যে দুইটা ভ্যালু পাশাপাশি দেখাতে। এই যে প্রোডাক্ট নেম, কি প্রোডাক্ট লাগবে সেটা আমরা দেখতে চাচ্ছি, এবং কোয়ান্টিটি দেখতে চাচ্ছি। সো সিলেক্ট, আমরা প্রোডাক্ট নেম দিই, প্রোডাক্ট নেম, কমা, কোয়ান্টিটি ইন স্টক, সিকি স্টক। সো এই দুইটা আমরা কলাম দেখতে চাচ্ছি, এবং এই দুইটা কলামের মধ্যে আমরা বলে দিব যে একটা কেস ডিফাইন করব, CAS, CASE, কেস, জাস্ট সিম্পলি কেস। এরপর আমাদের কন্ডিশনটা দিব, হোয়েন, মানে যখন আমাদের এই কোয়ান্টিটি ইন স্টকটা 1000-এর কম হবে, যখন কোয়ান্টিটি স্টকটা ইজ স্মলার দেন 1000, দেন আমাদেরকে কি মেসেজ শো করবে, সেই মেসেজটা আমরা দিব যে আর্জেন্ট স্টক রিকোয়ার্ড। সো এটা আমাদেরকে শো করবে। আর যদি এটা না হয়, ইলস, তাহলে ইলস কি করবে? ইলস আমরা দিতে পারি যে নো রিকোয়ার্ড, নো রিকোয়ার, নো রিকোয়ার, জাস্ট এতটুকু আমরা লিখতে পারি। সো এটা দেওয়ার পরে আমাদেরকে কেসটাকে ইন করতে হবে, ইন অ্যাজ, আমরা কি নামে এই হেডারটা রাখবো আর কি। ধরি আমাদের যে কলামটা নাম দিব, আমাদের দুইটা কলাম শো করবো, কি কি, প্রোডাক্ট নেম এবং হচ্ছে কোয়ান্টিটি স্টক। তার পাশে আরেকটা কলাম আমরা করব, সেই কলামের নামটা কি দিব, এই কেসের উপর ভিত্তি করে ওই যেটা দেখাবে, যেমন আর্জেন্ট স্টক রিকোয়ার্ড নাকি নো রিকোয়ার্ড, এটা দেখাবে। নো রিকোয়ার্ড এটা দেখবে, সেই কলামটার নামটা আমরা দিব। সো আমরা ধরি সেই কলামটার নাম আমরা দিই প্রোডাকশন ডিটেলস, আচ্ছা, অথবা প্রোডাকশন, আচ্ছা, ডিটেলস, এইটাই দিই, ইন্ডেক্স প্রোডাকশন ডিটেলস। দেওয়ার পরে এখন আমরা এই যে কলামগুলো নিয়েছি, এই কলামগুলো কোন টেবিল থেকে নিব, সো সেই টেবিলের নামটা আমাকে দিতে হবে। সো টেবিলের নাম হচ্ছে কি, ফ্রম, ফ্রম আমরা এই টেবিল থেকে নিব। সো আমরা ফ্রম এই টেবিল থেকে নিয়ে আমরা এখন এই কমান্ডটাকে যখন এক্সিকিউট করব, আমাদেরকে একটা এরর দিয়েছে, দেখি কি এরর। আচ্ছা, আমাদের স্পেলিং ভুল হয়েছে, সেটা কোয়ান্টিটি, QUNTI, সরি, কোয়ান্টিটি ইন স্টক। সো এটা হবে কোয়ান্টিটি ইন স্টক। সো এখন আমরা এক্সিকিউট করি। সো এক্সিকিউট করলে আমরা দেখতে পাচ্ছি যে 1000-এর উপরে যেই প্রোডাক্ট গুলো আছে, স্টক গুলো আছে, সেক্ষেত্রে কিন্তু বলছে নো রিকোয়ার্ড। আর 1000-এর নিচে যেটা আসছে, আর্জেন্ট স্টক রিকোয়ার্ড, আর্জেন্ট স্টক রিকোয়ার্ড, আর্জেন্ট স্টক রিকোয়ার্ড। সো আমরা কি বুঝতে পেরেছি যে কেস কেস অপারেটরের কাজটা? যদি বুঝে থাকি, তাহলে যদি এরকম হয়, মনে করেন আমাদের যে অর্ডার ডিটেলস টেবিল আছে, সেই অর্ডার ডিটেলস টেবিল থেকে আমি চাচ্ছি যে যাদের অর্ডার
40-এর বেশি আছে তাদেরকে বলবো আমরা হাই অর্ডার, আর যাদের অর্ডার 30-এর কম আছে তাদেরকে বলবো আমরা লো অর্ডার। তো এটা কিভাবে করব? এটা কি আমরা কেসের মাধ্যমে করতে পারবো? স্যার করা যাবে তো স্যার এটা? আচ্ছা, এটা অ্যাসাইনমেন্টে দিব, আপনারা এটা করবেন আর কি, আমি বলে দিব এটা অ্যাসাইনমেন্ট থাকবে, আমি অ্যাসাইনমেন্ট গুলো দিয়ে দিব আর কি। সো এটা সুইচ কেসের মাধ্যমে এটা করতে হবে। সো এখন আমরা দেখবো হচ্ছে ক্যাশ অপারেটরের পরে গ্রুপ বাই। সো গ্রুপ বাইটা কখন? গ্রুপ বাইয়ের পর আসবে হ্যাভিং। তো এটা হচ্ছে আমাদের যখন আমরা ক্লাস করছিলাম আগের দিকে তখন জাহাঙ্গীর কোশ্চেন করছিলেন আর কি, এখন আপনার ওই বিষয়গুলো ক্লিয়ার হবে। গ্রুপ বাই, আমরা যদি এই টেবিলটা যদি আমরা একটু দেখি, প্রোডাক্ট টেবিলটা। সো প্রোডাক্ট টেবিলে আমাদের যে ডেটাগুলো আছে, অনেক ডেটা আছে। সো আমরা চাচ্ছি যে আমাদের যে এখানে যে প্রোডাক্ট লাইন আছে, এই প্রোডাক্ট লাইনে কিন্তু কিছু ক্লাসিক কার্স আছে, কিছু মোটরসাইকেল আছে, কিছু ট্রাকস এন্ড বাসেস আছে। তো এই ধরনের অনেক প্রোডাক্ট আছে। সো আমরা চাচ্ছি যে মোটরসাইকেল আছে কয়টা, ক্লাসিক কার আছে কয়টা, তারপর হচ্ছে যে আমাদের ট্রাক এন্ড বাসেস আছে কয়টা, এই বিষয়গুলো আমরা দেখতে যাচ্ছি যে কয়টা। সো এই বিষয়গুলো যখন আমরা এই ধরনের কাজ করতে যাব তখন আমাদেরকে ইউজ করতে হবে গ্রুপ বাই, এই কনসেপ্ট ইউজ করতে হবে। সো কি করতে হবে? আমরা সিলেক্ট করব, আমাদের দেখতে চাচ্ছি কি, তাহলে আমরা চাচ্ছি প্রোডাক্ট লাইন মানে মোটরসাইকেলের নাম টাম, এবং তার পাশে দেখাবে কতগুলো আছে। সো সেই ক্ষেত্রে আমাদেরকে যখন আমরা দিব প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট লাইন কমা দিয়ে আমরা কি চাচ্ছি, প্রোডাক্ট লাইনের সংখ্যাটা কাউন্ট। সো কাউন্ট যখন আমরা দিব তখন এই কাউন্ট আমরা চাচ্ছি কি এই প্রোডাক্ট লাইনটাই আমাদেরকে কাউন্ট করে দিবে। সো যখন এটা আমরা দিব, ফ্রম, আমাদেরকে যেহেতু আমাদের ওই ডেটাবেজে নেই, আমরা ক্লাসিক মডেল ডট প্রোডাক্ট সিলেক্ট করে নিই, প্রোডাক্টস। সো আমরা যখন এই কমান্ডটা এক্সিকিউট করব তখন আমাদেরকে যে আচ্ছা, আমাদের মনে হয় প্রোডাক্ট লাইন বানান স্পেলিং ভুল হয়েছে, PRO, সরি, প্রোডাক্টস, PRODUCT, প্রোডাক্ট, LINE, প্রোডাক্ট লাইন। আচ্ছা, এটা ভুল হয় নাই। এই ধরনের যদি কেসে আমরা যখন এক্সিকিউট করব তখন আমাদেরকে কি এরর আসবে? এররটা মানে কি ধরনের ডেটা আসার কথা? আসার কথা হচ্ছে, যেহেতু প্রোডাক্ট লাইন কাউন্ট করেছি একটা একটা করে আসার কথা, কারণ সেই কিন্তু জানে না যে আসলে আমরা কার উপর ভিত্তি করে এই কাউন্টটাকে চাচ্ছি। সো এরপরে আমাদের একটা কমান্ড দিতে হবে, GROUP, গ্রুপ, এরপরে স্পেস দিয়ে বাই। যখন গ্রুপ বাই করব, কার উপর গ্রুপ বাই করব? আমরা প্রোডাক্ট লাইনের উপর গ্রুপ বাই করব। যখন আমরা বলবো যে প্রোডাক্ট লাইনের উপর গ্রুপ বাই, তখন সে কি করবে? যে একই সমজাতীয়র উপর ভিত্তি করে সে গ্রুপ বাই করে আমাকে কাউন্ট করে দিবে, একই সমজাতীয়র উপর ভিত্তি করে সে গ্রুপ বাই করে কাউন্ট করে দিবে। সো এক্সিকিউট করি, এক্সিকিউট করলে তখন আমাদের দেখেন ক্লাসিক কার, সে এই ক্লাসিক কারের উপর গ্রুপ বাই করে 38টা কাউন্ট করে দিয়েছে। সো এই কাউন্টের দিকে আমরা এটা দিতে পারি যে অ্যাজ আইটেমস, কিংবা কোয়ান্টিটি, QTY। সো এভাবে আমরা দিতে পারি। সো এভাবে গ্রুপ বাই এর কাজগুলো করা হয়। বুঝতে পেরেছি আমরা কিভাবে গ্রুপ বাই এর কাজ করা হয়। হ্যাঁ স্যার, সো বুঝতে অনেকের পারছি। এখন আমার আপনার প্রশ্ন আসতে পারে যে আমরা একটু যে এইরকম 3 আছে নিচে 9 আছে এটাকে শর্টিং করতে চাই। তো গ্রুপ বাই এর ভিতরে শর্টিংও করা যায়। সেই ক্ষেত্রে আপনি জাস্ট এখানে গ্রুপ বাই প্রোডাক্ট লাইন দিয়েছেন, দেওয়ার পরে অর্ডার বাই, দিয়ে তারপর হচ্ছে যে যে কলামের উপর ভিত্তি করে আপনি চাচ্ছেন গ্রুপ বাই করতে। সো আমরা এই কলামের উপর যেহেতু চাচ্ছি, তো অথবা অর্ডার আমরা, বাইটা শুধুমাত্র স্যার সর্টিং করার জন্য স্যার? হ্যাঁ হ্যাঁ, শর্টিং করার জন্য, শুধুমাত্র শর্টিং করার জন্য, অথবা আমরা এটাও দিতে পারি। যেমন এটা দেখলাম অর্ডার বাই, আরেকটা দেখি আমরা গ্রুপ বাই প্রোডাক্ট লাইন আমরা যেরকম দেখলাম। So একইভাবে আমরা এখানে প্রোডাক্ট কোডের উপর ভিত্তি করে আমরা আরেকটা দেখি আর কি, প্রোডাক্ট লাইন কাউন্ট করবো হচ্ছে প্রোডাক্ট কোড। প্রোডাক্ট লাইন এখানে না দিয়ে আমরা কোডও এটা আমরা দিতে পারি, কোনো প্রবলেম নাই, একই বিষয়, প্রোডাক্ট কোড।
সো এখানে জাস্ট অর্ডার বাই অর্ডার বাই, এটা দিয়ে আমরা জাস্ট এই যে যে ভ্যালুটার উপর আমরা কাউন্ট করেছি, যেহেতু কাউন্টের যে ভ্যালুটা আসছে তাকে আমরা অর্ডার করবো আর কি। সো আমরা যদি ডেস্ক দেই, ডিএসকে ডেস্ক, তখন আমাদেরকে বড় থেকে ছোট দেখাবে। একইভাবে আমরা যখন এএসকে অ্যাসেন্ডিং দিব তখন আমাদেরকে ছোট থেকে বড় দেখাবে। সো এটা এভাবে আমরা অর্ডারিংও করতে পারি। সো এখন হচ্ছে গ্রুপ বাই এর পরে গ্রুপ বাই এর সাথে সংশ্লিষ্ট আরেকটা কিওয়ার্ড আছে, সেটা হচ্ছে হ্যাভিং। সো হ্যাভিং কিওয়ার্ড, সো হ্যাভিং কিওয়ার্ডটা কি? আহ, যখন আমাদের আমরা ডুপ্লিকেট চেক করতে যাই, দেখা যাচ্ছে যে আমাদের এমপ্লয়ি আছে ডুপ্লিকেট চেকেরই ক্ষেত্রে, তখন আমরা হ্যাভিংটা ইউজ করি। আমাদের আইটি ডিপার্টমেন্টের এমপ্লয়ি আইডি 1 সে আছে, আবার এমপ্লয়ি আইডি 1 অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট আছে, দুই ডিপার্টমেন্টের দায়িত্বে। তখন আমরা যখন এটাকে গ্রুপ বাই করব তখন কিন্তু দুই ডিপার্টমেন্টে আসবে। তখন আমি কিন্তু তাকে ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করতে পারবো না। হয়তোবা ম্যানুয়ালি একটা একটা করে দেখে দেখে চেক চেক করতে পারবো, কিন্তু মানে কমান্ডের মাধ্যমে পারবো না। তখন আমরা হ্যাভিং কিওয়ার্ড ইউজ করি। অথবা আমরা যদি একটা দেখি, যেমন এমপ্লয়ি ডাটাটা যদি আমরা দেখি, আমরা যেই সিলেক্ট অল ফ্রম, স্যার ই করে না স্যার, এই ডুপ্লিকেটটা জন্য ডিস্টিং হ্যাঁ, ডিস্টিং ব্যবহার করে কি না না, ডুপ্লিকেটের জন্য? ডিস্টিং ব্যবহার করলে তো আপনি একটা কলামের উপর ভিত্তি করে পেয়ে গেলেন ডিস্টিং এমপ্লয়ি। এখন আপনি চাচ্ছেন যে ডুপ্লিকেট বের করতে, ডিস্টিং হলে তো আপনাকে দেখাবে, কিন্তু আপনি ওখান থেকে কিন্তু বুঝতে পারবেন না যে আসলে ডুপ্লিকেট কোনটা। সেটা কি বুঝতে পারবেন? ডিস্ট্রিক্ট মানে হচ্ছে আপনার 1 2 3, 3 4 6 এরকম যে ডুপ্লিকেট গুলো থাকবে। ডিস্ট্রিক্ট যখন ইউজ করবেন তখন শুধুমাত্র কি আপনাকে ইউনিক ভ্যালু গুলোকে শো করবে। আপনাকে কিন্তু কোথাও বলবে না যে 2 2 বার আছে, 3 3 বার আছে। এই বিষয়ে কিন্তু কেউ মানে ওই কমান্ড বলবে না। বিষয়টা কি ক্লিয়ার? বুঝতে পারছি স্যার। আচ্ছা, ধরেন আমাদের ওই আমরা আমাদের যে ডেমোর ভিতরে যে একটা ডেটা ছিল এমপ্লয়ি ডেটা, আমরা গত সেশনে যে এক্সেল ডাটাটা ইনপুট করেছি ইম ডাটা, এটা একটু দেখে নেই। তো এখান থেকে আমরা একটা গ্রুপ বাই করি, হ্যাভিং করি। আমরা ডিপার্টমেন্টটা সিলেক্ট করি, ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট, DEPART, ডিপার্টমেন্ট, ওকে ঠিক আছে। সো ডিপার্টমেন্ট নেই, এরপর আমরা কাউন্ট করি এই ডিপার্টমেন্ট অনুযায়ী আমাদের EEID মানে এমপ্লয়ি আইডি কতগুলো আছে এটা কাউন্ট করব। কোথা থেকে কাউন্ট করব আমরা? ফ্রম ডেমো ডট ডট ডেমো ডট আমাদের ইম ডাটা। এখানে আমরা গ্রুপ বাই করব। গ্রুপ বাই যেহেতু আমরা ডিপার্টমেন্ট থেকে গ্রুপ বাই করব ডিপার্টমেন্ট অনুযায়ী, কারণ ডিপার্টমেন্ট অনুযায়ী এমপ্লয়ি সংখ্যাগুলো আমরা দেখতে চাচ্ছি। সো এখানে দিয়ে এরপর আমরা দেব হ্যাভিং কাউন্ট, হ্যাভিং, এরপরে দিব কাউন্ট। এরপর হ্যাভিং কাউন্ট দিয়ে আমরা EEID-টাকে কাউন্ট করব। তখনই আমরা কাউন্ট ইজ গ্রেটার দেন, তখন আমরা এখানে ইজ গ্রেটার দেন আমরা 0 দিয়ে দিব। যদি আমরা এটা দেই তখন কি হবে? আচ্ছা, আমরা দেখে নিই, আমাদের এখানে সম্ভবত কোনো একটা এরর হয়েছে। EEIF আমাদের স্পেলিং ভুল হয়েছে, সরি। EEID, আইডি। সো এখানে কি হয়েছে, আইটি ডিপার্টমেন্ট থেকে সে 241 জন পেয়েছে, আর এরকম ফিনান্স ডিপার্টমেন্ট থেকে সব টোটাল এমপ্লয়ি গুলো পেয়েছে। সো আমরা এখান থেকে যদি আম, আমরা যদি এটা দেই যে ইজ নট ইকুয়াল টু 0, তখন যদি আমরা দেই, সো ইজ গ্রেটার দেন 0। সো এভাবে আমরা আমাদের ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা এমপ্লয়ি গুলোকে কাউন্ট করলাম এবং বললাম যে হ্যাভিং কাউন্ট করতে বলছি এই যারা 0 থেকে বেশি। সো আমরা যদি এমপ্লয়ি গুলোকে একটু দেখি, সো এখানে আমাদের ডুপ্লিকেট অনেক এমপ্লয়ি আছে। আচ্ছা যাই হোক, আমরা অনেক এমপ্লয়ি, যার একটা কমান্ড দিয়ে আমরা ওটা দেখছি। সো এভাবে আমরা হ্যাভিং কিওয়ার্ডটা ইউজ করব। তো সাথে আমরা আরেকটা দেখি, যদি এরকম হয় সিলেক্ট, এটাই যদি এরকম এই ডাটা থেকে আরেকটা ডাটা আমরা দেখি, ধরেন কিংবা আমাদের আহ, এখান থেকে না দেখে
সবচেয়ে বেটার হয় যে আমাদের আরেকটা টেবিল দেখেছিলাম যে ক্লাসিক মডেলের ভিতরে আমরা যে প্রোডাক্টস এর ভিতরে এই প্রোডাক্টস টেবিল থেকে একটু দেখি আমরা আরেকটা ডাটা, তো আমাদের হ্যাভিং এর কনসেপ্টটা ক্লিয়ার হবে। হেভিং কাউন্ট আমি যখন দিলাম স্যার 140 জন নিয়ে আসলো, মানে এটা ডুপ্লিকেট গুলো বাদ দিয়ে নিয়ে আসছে। না, জিরো থেকে যেগুলি কাউন্ট জিরো, জিরো থেকে বড় যেগুলি হবে সব সব নিয়ে আসবে আর কি। মানে স্যার ডুপ্লিকেট থাকবে না? থাকবে না, জি। আচ্ছা, আমরা এই হ্যাভিং এর কনসেপ্টটা একটু ক্লিয়ার হই, আমাদের আরেকটা কমান্ড দেখি আমরা, সিলেক্ট সিলেক্ট অল ফ্রম, আমাদের যে ক্লাসিক একটা মডেল ছিল, ক্লাসিক মডেলস ডট প্রোডাক্টস, এখান থেকে আমরা একটু দেখি টেবিলগুলো। সো এই যে আমাদের প্রোডাক্ট লাইন আছে, যেমন মোটরসাইকেল, আমরা কিছুক্ষণ আগে গ্রুপ বাই যেটা দেখলাম আর কি, এই বিষয়টা আমরা একটু দেখি। সো কোয়ান্টিটি স্টক এটা দিয়ে দেখি আমরা। সো এটা আমরা একটু কপি করে নেই। তো হ্যাভিং কিন্তু কাজ করবে গ্রুপ বাই এর পরে, গ্রুপ বাই ছাড়া কিন্তু হ্যাভিং কাজ করবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো সিলেক্ট আমরা ধরি, যে প্রোডাক্ট লাইন সিলেক্ট করি এবং সাম করি আমরা, যে টোটাল কোয়ান্টিটি আমরা বের করতে চাইছি, যে মোটরসাইকেলের টোটাল কোয়ান্টিটি কতগুলো। সো কোয়ান্টিটি ইন স্টক, এটা এটা প্রয়োজন নেই, এটা কেটে দিলাম। ফ্রম ক্লাসিক গ্রুপ বাই আমরা এখানে করি হচ্ছে প্রোডাক্ট লাইন দিই, গ্রুপ বাই করলাম, করার পরে এখানে আমরা হ্যাভিং দিয়ে দিই। হ্যাভিং, আমরা এটা কাউন্ট না করে এটা সাম দিয়ে দিই, তাহলে আমাদের সুবিধা হবে সাম। সো আমরা হ্যাভিং দিয়ে দিই এই ভ্যালুটার উপরে, এবং বলছি যে যেই কোয়ান্টিটিটা যাদের 5,000 50,000-এর চেয়ে কম হবে তাদেরকে বের করে নিয়ে আসতে। সো তখন আমরা যে কমান্ডটা ইউজ করলাম, করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোডাক্ট লাইনে যে শিপস গুলো আছে, ট্রেনস গুলো আছে এবং ট্রাকস আছে, তাদের কোয়ান্টিটি আছে 50-এর কম। তো হ্যাভিং দিয়ে এইভাবে কমান্ড দিয়ে এরকম বের করা যায় আর কি। সো এই কমান্ড যেটা করেছি আমরা, যেমন আমরা গ্রুপ বাই করেছি, গ্রুপ বাই যখন করেছি তখন কিন্তু যদি আমরা এটা একটু দেখি হ্যাভিং ছাড়া, কন্ট্রোল এক্স যদি এক্সিকিউট করি, এক্সিকিউট করে যদি দেখি, তখন আমাদের কিন্তু এরকম একটা ভ্যালু দেখাচ্ছে। ক্লিয়ার? তো এখান থেকে আমরা চাচ্ছি যে 50-এর কম যেগুলো আছে সেগুলো বের করতে। সেই ক্ষেত্রে আইদার আমাদেরকে শর্টিং করতে হবে, শর্টিং করে ম্যানুয়ালি বলতে হবে, অথবা শর্টিং ম্যানুয়ালি যদি না বলি, তাছাড়া আমাদের দেখা যাচ্ছে যে অন্যভাবে করতে হবে। বাট হ্যাভিং যে কিওয়ার্ডটা আছে, সেই হ্যাভিং কিওয়ার্ড থাকার কারণে কিন্তু আমরা খুব ইজিলি 50,000-এর বেশি যেই প্রোডাক্টগুলো আছে, অর্ডারগুলো আছে, সেটা খুব ইজিলি বের করতে পারছি। হ্যাভিং এর বিষয়টা ক্লিয়ার। একইভাবে যদি আমরা আগের যেটা দেখলাম, যেমন যেমন এটা দেখেছি যে, এটা আমরা কি দেখলাম যে গ্রুপ বাই করেছে ডিপার্টমেন্ট অনুযায়ী, আমাদের কাউন্ট ইইআইডি বের করে দিয়েছে। সো আমরা এখান থেকে আবার দেখতে যাচ্ছি যে ডুপ্লিকেট কতগুলো যদি আছে সেটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, ইইআইডি মানে কতগুলো এমপ্লয়ের আইডি ডুপ্লিকেট আছে সেটা যদি চেক করতে চাই, তাহলে ইইআইডি কাউন্ট ইইআইডি ফর্ম এটা দিব, দেওয়ার পরে এটাকে করব হচ্ছে গ্রুপ বাই। যখন আমরা গ্রুপ বাই এই ভ্যালুর উপরে করব, তখন কি হবে, যে একই ভ্যালুর যদি একই অনেকগুলো থাকে, সেক্ষেত্রে কিন্তু দুইটা গ্রুপ বাই হয়ে দুইটা হয়ে যাবে। তখন যদি আমি তাকে বলি হ্যাভিং কাউন্ট করে এই ইইআইডি ইজ গ্রেটার দেন 1, মানে একের বেশি যতগুলো আছে এমপ্লয়ি আইডি সবগুলো আমাকে বের করে দাও, তখন আমরা ডুপ্লিকেট চেক করার জন্য এই কমান্ডটা ইউজ করব। তখন কিন্তু আমাকে যে এমপ্লয়ি আইডি কে কে ডুপ্লিকেট আছে সব বের করে দিয়েছে। সো আগেরটা কি করেছি আমরা, আগেরটা করেছি ডিপার্টমেন্টের উপর ডিপেন্ড করে। আমরা যখন কাউন্ট করলাম, তখন ওই ডিপার্টমেন্টে যতগুলো এমপ্লয়ির আইডি পাওয়া গেছে সবগুলো এমপ্লয়ি সে কাউন্ট করে বের করে দিয়েছে, যেমন 250 জন, 60 জন, এবং যে ডিপার্টমেন্টে কোনো এমপ্লয়ি নেই সেই ডিপার্টমেন্ট কিন্তু আমরা দেখি নাই, আমরা বলছি যে যে ডিপার্টমেন্টে এমপ্লয়ি নেই সেই ডিপার্টমেন্ট ছাড়া, মানে যেহেতু গ্রেটার দেন গ্রেটার দেন জিরো থেকে আমরা চেয়েছি। আর পরের কমান্ড আমরা কি করেছি, এমপ্লয়ি আইডির উপর আমরা গ্রুপ বাই করেছি। সো সেখানে যদি একাধিক এমপ্লয়ি থাকে, তখন গ্রুপ বাই কি করবে, ওই এমপ্লয়ির উপর যখন গ্রুপ বাই করবে, মানে দুইটা এমপ্লয়ি মিলে একটা গ্রুপ হয়ে যাবে। সো সেই গ্রুপ বাইয়ের ভিতর আমরা বলেছি, কাউন্ট করে দিয়েছি, একের বেশি যেখানে হবে সেখানে আমাকে শো করো। সো এভাবে আমরা
এই যে ডুপ্লিকেট এমপ্লয়ি খুঁজে পেয়ে পেয়ে গেলাম। এই বিষয়টা ক্লিয়ার, জাহাঙ্গীর? তাহলে স্যার হেডিং এর ক্ষেত্রে কি স্যার কন্ডিশন দিতে হবে? হ্যাঁ হ্যাঁ, হ্যাভিং এর ক্ষেত্রে তো কন্ডিশন দিতে হবে, এবং হ্যাভিং মাস্ট গ্রুপ বাই এর সাথে ইউজ করতে হবে, গ্রুপ বাই ছাড়া হ্যাভিং ইউজ করা যাবে না। মানে স্যার গ্রুপ বাই এর পরে হেডিং, আচ্ছা যদি থাকে স্যার ওই যে সর্টিং এর জন্য স্যার আমরা দেখলাম কি কি অর্ডার বাই, অর্ডার অর্ডার বাই। বাই, হ্যাঁ, অর্ডার অর্ডার বাই, বাই গ্রুপ থাক, বাই এবং হেডিং, এই তিনটার মধ্যে স্যার কোনটা অর্ডার বাই আগে কোনটা একদম লাস্টে থাকবে, অর্ডার বাই একদম লাস্টে থাকবে। অর্ডার বাই লাস্টে থাকবে। জি স্যার, থ্যাংকস স্যার। সো আমরা মোটামুটি ডেটা অ্যানালাইসিসের অনেক কিছু দেখলাম। এখন আমরা জয়েন গুলো দেখবো, যেমন কি কি আছে আমাদের জয়েন। ইনার জয়েন, ইনার জয়েন। সো ইনার জয়েন গুলো বলতে অলরেডি আমরা জানি যে ইনার জয়েন কি। আমরা একটু পেন টুলটা ওপেন করে নেই। পেন, সো এটাতে আমরা আঁকাতে পারি, সমস্যা নেই। সো আচ্ছা, ওপেন হয়েছে। সো ইনার জয়েন্টটা কি? ইনার জয়েন্টটা হচ্ছে আমাদের এরকম একটা টেবিল আছে, এরকম একটা টেবিল আছে। সো এই টেবিলের, দুই টেবিলের মাঝখানে যেই কমন যে ভ্যালুগুলো আছে, সেই কমন ভ্যালুগুলো যখন আমরা যাব, তখন এই বিষয়টা, তখন এই ভ্যালুটাকে যখন যাব তখন আমরা ইনার জয়েন করব। বিষয়টা কি ক্লিয়ার? মানে ভিতরের যে ডেটাগুলো আমরা আছে সেই ডেটাগুলো যখন আমরা চাবো, তখন আমরা সেটাকে বলবো ইনার জয়েন। অথবা আরেকটা কনসেপ্ট আছে যে এই যে টেবিলটা আছে, এই টেবিল, দুইটা টেবিলের মাঝখানের এই টেবিলের যাবতীয় যা যা আছে সবই থাকবে, এবং এই টেবিলের যে জিনিসটা কমন আছে এই কমন বিষয়টা থাকবে। তখন আমরা এইটাকে বলা হয় লেফট জয়েন। আচ্ছা, আমি একটু স্ক্রিনটা কালো করে নিই, সাদা করে নিই, তখন এটাকে বলা হবে লেফট জয়েন। আবার এরকমও হতে পারে যে আমাদের দুইটা টেবিল আছে, এরকম দুইটা টেবিল আছে, অথবা তিনটাও থাকতে পারে, প্রবলেম নেই। আমরা চাচ্ছি যে এই যে কমন যে বিষয়টা আছে এটাকে বললাম আমরা ইনার জয়েন। সো আমরা চাচ্ছি এই কমন বিষয় থাকবে, এবং সাথে এই যে ডান পাশে যে বি, যে ক্লাস টেবিল আছে, এটা ধরি এ টেবিল, বি টেবিল। সো বি টেবিলের সকল ভ্যালু থাকবে। তো তখন সেটাকে আমরা বলি রাইট জয়েন। এবং আরেকটা জয়েন আছে মাইস্কুলে, সেটা হচ্ছে যে সকল ডাটায় আমরা যাচ্ছি, টেবিলে, এই টেবিল হোক আর এই টেবিল হোক, যা আছে সব ডাটায় যাচ্ছি, তখন আমরা এটাকে বলি কি, কি বলি ফুল এটাকে? জয়েন। ফুল জয়েন্টটা আমাদের মাইস্কুলে নাই, এটাকে বলা হয় ক্রস জয়েন। সো ক্রস জয়েন। সো এভাবে আমরা জয়েনের কাজগুলো করে থাকি। সো আমরা একটু এখন কমান্ডে দেখি এসকিউএল এ। সো আমরা প্রথমে দেখব ইনার জয়েন। একটা একটা করে আমি উদাহরণ দেখাবো। ধরি আমাদের যে ক্লাসিক মডেলটা আছে, এই ক্লাসিক মডেলের প্রোডাক্টস নামের, আমরা একটু প্রোডাক্টস নামের যে টেবিলটা আছে এটা একটু শো করে নিই। দুটা টেবিল আমি একটু শো করি। একটা হচ্ছে প্রোডাক্টস টেবিল, আর একটা হচ্ছে অর্ডার ডিটেলস টেবিল। সিলেক্ট অল ফ্রম ক্লাসিক মডেলস ডট অর্ডার ডিটেলস। সো প্রোডাক্টস টেবিল আমার কি কি আছে? প্রোডাক্টস টেবিলে আছে প্রোডাক্ট কোড, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট লাইন, প্রোডাক্ট সেল, ভেন্ডর, প্রোডাক্ট, তারপর হচ্ছে কোয়ান্টিটি, বাই প্রাইস, এমএসআরপি। আর অর্ডার ডিটেলস আছে আমার অর্ডার নাম্বার, প্রোডাক্ট কোড, কোয়ান্টিটি, প্রাইস, অর্ডার লাইন নাম্বার। সো আমার যদি প্রোডাক্টস এর উপর ডিপেন্ড করে, প্রোডাক্টস এর উপর ডিপেন্ড করে আমাদের যদি বের করতে চাই যে কতগুলো প্রোডাক্টস, যদি আমরা প্রোডাক্টস নেমটা দেখি, যে এই প্রোডাক্ট কতগুলো অর্ডার হয়েছে, কিংবা আলপিন, রেনল,
কিংবা মোটো গাজি, এই এই প্রোডাক্টগুলো কতগুলো অর্ডার হয়েছে, তো সেটার উপর ডিপেন্ড করে অর্ডার, যেহেতু দুইটা টেবিল আছে, এই টেবিলে কিন্তু কোথাও বলা নেই যে কতগুলো অর্ডার হয়েছে, অর্ডারের কোনো ইনফরমেশনই এখানে নেই, এখানে শুধু আছে প্রোডাক্টের ইনফরমেশন। সো এই দুইটা টেবিলের মাঝখানে দেখা যাচ্ছে কোনো ধরনের প্রাইমারি কি, তারপর হচ্ছে আমাদের ফরেন কিও নেই। সো তাই বলে কি আমরা কানেকশন করতে পারবো না? অবশ্যই করতে পারবো। সেই করার জন্য কিন্তু আমরা ইউজ করি আরডিবিএমএস, মানে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এখানে আমরা কি মিল পাচ্ছি? অর্ডার ডিটেলস এর ভিতরে অর্ডার প্রোডাক্ট কোড। প্রোডাক্ট কোডটা আমরা মিল পাচ্ছি। সো এই প্রোডাক্ট কোডের উপর ডিপেন্ড করে আমরা এখন লেফট জয়েন করব। সো লেফট জয়েন যখন করব তখন আমাদের কি হবে, যে এই প্রোডাক্টের এই প্রোডাক্ট এবং অর্ডার ডিটেলস এর মাঝখানে, মানে কমন এই প্রোডাক্ট কোডের উপর ভিতরে করে কমন যেই বিষয়গুলো পাবে সবগুলো শুধুমাত্র শো করবে। সো কি করব আমরা? সিলেক্ট, এটার জন্য আমাদের এই টেবিলটার নাম লিখবো, আমরা এই টেবিল থেকে দেখতে চাচ্ছি। সো আমরা ক্লাসিক মোডটাকে ওপেন করে নিই। সো আমরা কি দেখতে যাচ্ছি? প্রোডাক্টস, এই টেবিল থেকে প্রোডাক্টস ডট আমরা এখানে বলে দিব প্রোডাক্ট নেম। সো আমরা তো কোড দেখলে বুঝবো না, আমাদের দেখা দরকার হচ্ছে নেম। সো প্রোডাক্ট নেমটা আমরা দেখতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি অর্ডারের কোয়ান্টিটি ধরেন। তো অর্ডার ডিটেলস ডট কোয়ান্টিটি অর্ডার দেখতে যাচ্ছি, কোয়ান্টিটি অর্ডার। এখান কোথা থেকে দেখতে যাচ্ছি? আমাদের লেফটে আসবে কোনটা? আমাদের হচ্ছে প্রোডাক্টস। সো আমরা PROD অথবা প্রোডাক্টস, এটা করে এরপর আমরা করব ইনার জয়েন, আমাদের কিওয়ার্ডটা ইউজ করব ইনার জয়েন। সো ইনার জয়েন করে আমরা এখন আমাদের অর্ডার ডিটেলস দিব। এখন আমরা এই ইনার জয়েনের নিয়মটা কি? প্রথমে সিলেক্ট করলাম আমরা এই টেবিল থেকে, প্রথম টেবিল থেকে কি সিলেক্ট করলাম? প্রোডাক্টস ডট প্রোডাক্ট নেম, মানে এই টেবিলের নাম ধরে এই টেবিলের ভিতরে যে ভ্যালুটা আছে। এরপর আমরা অর্ডার ডিটেলস এর নাম ধরে অর্ডার ডিটেলস এর ভিতরে যে টেবিলটাকে আমরা, যেই কলামটাকে আমরা দেখতে যাচ্ছি সেই কলামটা। এরপর আমরা কি করলাম? যে প্রোডাক্টস টেবিল থেকে এরপর কি করলাম? ইনার জয়েন করলাম কার সাথে? এই যে আমরা আরেকটা টেবিলের সাথে যে ডাটা দেখতে চাচ্ছি, এই ডাটা, এই টেবিলটাকে আমরা ইনার জয়েন করলাম, করে আমাদের আরেকটা কিওয়ার্ড ইউজ করতে হবে অন। অন করে আমাদের এই যে এই দুইটা টেবিল আমরা দেখতে যাচ্ছি, একটার সাথে আরেকটার কোন বিষয়ের সাথে মিল আছে। সো মিল আছে কোনটার? প্রোডাক্টস, এই প্রোডাক্ট প্রোডাক্টস ডট, এই প্রোডাক্টের যে কোডটা আছে এটা, এবং মিল আছে কোনটার? অর্ডার ডিটেলস ডট, কার মিল আছে? এই প্রোডাক্ট কোডের। এই দুই ক্ষেত্রে কিন্তু একই জিনিস, তার মানে এখানে যদি ওয়ান থাকে আর এটার ক্ষেত্রে কিন্তু ওয়ান, তাহলে আমাদের কি হলো? যে আমাদের কমন বিষয়গুলোর ক্ষেত্রে ডেটাটা অটোমেটিক চলে আসবে। তখন আমরা এটা এক্সিকিউট যখন করব তখন আমরা দেখতে পাবো যে এই যে ডিভিশন আলটিমেট চপার কোয়ান্টিটি 30টা, হার্ডলি, এরকম সব ভ্যালুগুলো আমাদেরকে এভাবে শো করছে। So, যতগুলো ভ্যালু ওই অর্ডার ডিটেলস এর ভিতরে এবং প্রোডাক্ট কোডের ভিতরে কমন পাচ্ছে সবগুলোই শো করছে। এটা হচ্ছে ইনার জয়েন। বিষয়টা কি ক্লিয়ার? এবার আমরা দেখবো হচ্ছে গ্রুপ বাই। এই ইনার জয়েনের ক্ষেত্রে আমরা কিন্তু চাইলে গ্রুপ বাইও ইউজ করতে পারি। আমরা ধরেন এখানে দিয়ে এই প্রোডাক্ট কোর্স দিয়ে, যেমন আমরা বলছি যে এতগুলো আসলো কেন, হার্লি ডেভিশন আলটিমেট চপার 30টা 34টা এতগুলো আসছে, আমি এইভাবে দেখতে চাচ্ছি না। সো এখানে আপনি চাইলে একটা গ্রুপ বাই কমান্ড ইউজ করতে পারেন। সো আমরা এখানে জাস্ট, অথবা আমরা নিচে লাইনও লিখতে পারি, GROUP গ্রুপ বাই দিয়ে আমরা এখানে প্রোডাক্টস, জাস্ট আমরা প্রোডাক্ট নেমের উপর গ্রুপ বাই করি। গ্রুপ বাই মানে কি? এই নেমের উপর বেশি নাম থাকলে তাকে সে একটা নাম করবে এবং এটা সাম তৈরি করে দিবে আর কি। তো আমরা যখন এক্সিকিউট করব, ও so তখন আমাদেরকে যেটা করতে হবে, সামটা ইউজ করতে হবে। তো সে তো গ্রুপ বাই করতে হলে তাকে অবশ্যই বলে দিতে হবে যে আমাকে গ্রুপ বাই যে করবো, আমরা যে দুইটা তিনটা ভ্যালু থাকবে সেই ভ্যালুগুলোর এগ্রিগেশনটা কিভাবে হবে। সো এই এগ্রিগেশনের জন্য আমাকে এখানে সামটাকে ডিক্লেয়ার করে দিতে হবে। সো আমরা এখানে সাম ডিক্লেয়ার করে এখন এক্সিকিউট করি, তখন আমরা দেখতে পাবো যে এই হার্ডলির টোটাল অর্ডার কোয়ান্টিটি আছে 1057। সো এভাবে আমরা ইনার জয়েনে কাজ করতে পারবো। ইনার জয়েনে আমরা এইভাবে গ্রুপ বাই কনসেপ্ট ইউজ করতে পারবো। সো একইভাবে আমরা এটার ক্ষেত্রে আমরা দেখি, উপরে যে কমান্ডটা আছে এটা দিয়ে আমরা একটু দ্রুত যাব। এটার ক্ষেত্রে আমরা দেখি লেফট, এটা আমরা করলাম ইনার জয়েন।
সো লেফট জয়েন কিভাবে করব? সো ইনার জয়েন্টের ক্ষেত্রে আমরা যদি দেখি যে যে ডাটাগুলো আসছে, অথবা এখানে আমরা একটা কাউন্ট দেই। সো আমরা এখানে দেখি যে ইনার জয়েনের ক্ষেত্রে আমাদের কতগুলো ভ্যালু আসছিল। সেটার জন্য আমাদের কোনো কিছুই না, জাস্ট আমরা কাউন্ট দিব, সিও ইউএনটি কাউন্ট দিয়ে যে কোনো একটা প্রোডাক্ট নেম অথবা অর্ডার কোয়ান্টিটি আমরা যাই দিই না কেন, দুইটার ক্ষেত্রে যেটার ভিতরে আমরা কাউন্ট দিই না কেন, আমাদের ভ্যালুটা ঠিকভাবে চলে আসবে। সো আমরা একটা কাউন্ট করে দেখি যে আমাদের এখানে কতগুলো ডেটা আসছে। সো আমাদের এখানে আসছে 2996টা ডেটা। সো একইভাবে আমরা এখন ইনার জয়েনের জায়গায় আমরা এখন দিব লেফট জয়েন, এলইএফটি, লেফট জয়েন। সো প্রোডাক্ট নেম এবং হচ্ছে অর্ডার কোয়ান্টিটির উপরে আমরা এটা এক্সিকিউট করব, এবং তখন আমরা যদি কাউন্ট করি, তো একইভাবে এটা নিয়ে কপি করি। সো এটা যদি কাউন্ট দিই, সিও ইউএনটি কাউন্ট, সো এক্সিকিউট করে যখন করব, আমাদের ডেটা অলমোস্ট একই আছে, কোনো সমস্যা নেই। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে যেহেতু এখানে আহ, দুই জায়গায় একই রকম ডেটা আছে, যে কারণে দেখার তারতম্য দেখার নাই। কিন্তু যদি লেফট জয়েন হতো, তার মানে কি হতো, আমার এই প্রোডাক্ট টেবিলের যা আছে সবই চলে আসতো আর কি। তো আমরা এখানে যদি রাইট দিই, RIGHT, রাইট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু কম আছে, দেখেন 96, আর লেফট জয়েন আসছে 97। আর ইনার জয়েন আসছে আমাদের 96। কমন বিষয়গুলো চলে আসছে। সো এভাবে সো আমরা এটা দেখে এক্সিকিউট করি। যখন এটা এক্সিকিউট করব, তখন আমাদের এই প্রোডাক্ট টেবিলের যতগুলো প্রোডাক্ট নেম, যতগুলো যে প্রোডাক্ট কোড আছে সবগুলো শো করবে, তার উপর ভিত্তি করে প্রোডাক্ট নেম শো করবে, এবং কমন যেই আছে, অর্ডার ডিটেলস গুলো আছে, সেগুলো শো করবে আর কি। একইভাবে আমাদের লেফট রাইট জয়েনের মাধ্যমে, এই রাইট জয়েন জয়েন যে কোয়েরিটা আছে, রাইট জয়েন কিওয়ার্ডের মাধ্যমে রাইট টেবিল যেটা আছে, অর্ডার ডিটেলস টেবিল, সেই অর্ডার ডিটেলস এর সবগুলো আহ, এই প্রোডাক্ট কোডে যতগুলো রো পাওয়া যাবে সবগুলো রোই সে নিয়ে আসবে। তো এটাকে আমরা এক্সিকিউট করি। সো এভাবে এক্সিকিউট করা হয়। সো একইভাবে আমরা যদি সকল কিছু নিয়ে আসতে চাই, তাহলে আমাদেরকে দিতে হবে কি, ক্রস জয়েন, CRO, ক্রস জয়েন। সো ক্রস জয়েন দিলে আমাদের সব ডেটা নিয়ে আসবে, দুইটা টেবিল থেকে কমন সকল ডেটা নিয়ে আসবে। C, Ctrl V, CRO, ক্রস। সো এভাবে আমরা এই জয়েন গুলো করবো আর কি। তো এছাড়াও আমাদের দেখা যাচ্ছে যে সেট অপারেটর ইউজ করা হয়, ইউনিয়ন, অল, ইন্টারসেক্ট, সাব কোয়েরিজ করা হয় এই এসকিউএল কমান্ডের মাধ্যমে। তো আমরা অলমোস্ট 10টা বেজে গেছে, আমরা একটু দ্রুত শেষ করব। আমি জাস্ট একটু একটা একটা করে জাস্ট আমি বলে যাচ্ছি, আপনারা ভিডিওগুলো দেখে নেবেন। আমরা ধরি যে আমাদের যে এমপ্লয়ি ডেটাবেসটা আছে, এখান থেকে একটু দেখাই। এমপ্লয়ি ডিবি যে ডেটাবেসটা আছে, এখানে কিছু ডেটা আছে টেবিলে, এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2-তে। আচ্ছা, আমরা এখানে বেশি ডেটা মনে হয় এন্ট্রি করিনি। আচ্ছা থাক, এখান থেকে দেখানো যাবে না। এটা হচ্ছে জাস্ট দুইটা টেবিলে যখন সেম ডেটা থাকবে, যেমন আমার এমপ্লয়ি 1 টেবিলে এবং এমপ্লয়ি 2-তে যদি ডেটা থাকে, সেম ডেটা থাকে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, সেট অপারেটর যখন আমরা ইউজ করব, ইউনিয়ন, যে সেটের ভিতরে সেট অপারেটর, অপারেটর শর্ট সেট অপারেটর ইউজ করে আমরা যখন যে ভ্যালুগুলো দিব, ধরি আমাদের ফার্স্ট নেম আছে, যেমন ফার্স্ট নেম, কমা লাস্ট নেম ফ্রম EMP1। ধরেন আমার এরকম একটা টেবিল আছে, আরেকটা টেবিল আছে সিলেক্ট, একই একই রকম টেবিল, জাস্ট ডেটা ভিন্ন, লাস্ট নেম ফ্রম, আমার ওই টেবিলের নাম হচ্ছে EMP2। তো তখন আমি ইউনিয়ন অল নামের একটা যে কিওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ড যখন ইউজ করব, তখন আমাদের দুইটা টেবিলের ফার্স্ট নেম এবং লাস্ট নেমের যত ডাটা আছে, এমপ্লয়ি 1 এবং সবগুলো ডাটা একসাথে এমপ্লয়ি 1-এ চলে আসবে। মানে আগে যে ডাটাটা লিখবো, সেই ডাটা, যে টেবিলটা, সেই টেবিল, সে সবগুলো ডাটাগুলো সে শো করবে আর কি, এমপ্লয়ি 1 এবং এমপ্লয়ি 2 সবগুলো ডাটা সে শো করবে। তো একইভাবে আমরা যদি চাই যে
টেবিল ওয়ানে যে নামগুলো কমন আছে এবং টেবিল টুতে যে নামগুলো আছে মানে কমন নামগুলো খুঁজি আর কি, সেই ক্ষেত্রে আমাদেরকে ইন্টারসেক্ট কমান্ডটা ইউজ করতে হবে। এটা যেরকম ইউনিয়ন অল, আরেকটা আমাদের কমান্ড আছে ইন্টারসেক্ট। তো ইন্টারসেক্ট আমরা কিভাবে ইউজ করব? ইন্টারসেক্ট ইউজ করবো আমরা, যে ফার্স্ট নেম লাস্ট নেম দিলাম এমপ্লয়ি ওয়ান টেবিল থেকে, এখানে আমরা জাস্ট হোয়ার ক্লজটা ইউজ করব। হোয়ার, হোয়ার যেখানে আমরা বলবো যে ফার্স্ট নেম, যেখানে ফার্স্ট নেম ইন নামের যে আমরা অপারেটর ইউজ করেছি সেই ইন অপারেটরটা দিব। ইন দিয়ে আমরা তখন একটা কোয়েরি চালাবো, যেহেতু আমাদেরকে এখানে মাল্টিপল অনেকগুলো ভ্যালু থেকে সে হোয়ার থেকে বের করে নিয়ে আসবে, সুতরাং এখানে ইন অপারেটরটি ইউজ করতে হবে। করে আমাদের সিলেক্ট ফার্স্ট নেম ফ্রম আমাদের ওই EMP2, আমরা যখন এটা দিব তখন আমাদেরকে ওই টেবিল টুতে যে ডাটাগুলো আছে ফার্স্ট নেম যেগুলো মিলবে সেই সেগুলো আমাদেরকে দেখাবে। একইভাবে আমরা এখানে নট ইন দিয়ে আমরা একসেপ্ট যে কনসেপ্টটা, মানে এই নাম ফার্স্ট নেম বাদে যেগুলো আছে সেই নট ইন দিয়ে সেটা করতে পারি। সো নট ইন দিয়ে আমরা সেই কমান্ড করতে পারি। সো এটা হচ্ছে আমাদের সেট অপারেটর। সো আমরা এখন আর দুইটা বিষয় দেখে আমরা শেষ করব। সো আমরা এখন একটা ইম্পর্টেন্ট জিনিস দেখব যেটা আমাদের ডাটা অ্যানালিসিসে প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভিউ। ডাটা অ্যানালিসিস ছাড়াও আমাদের অনেক সময় এই ভিউ বিষয়টা প্রয়োজন হয়। ভিউ, ভিউজ ইন মাই এসকিউএল। সো ভিউজটা কি? আমাদের মনে করেন একটা টেবিল আছে, এই এমপ্লয়ি টেবিল হোক অথবা ক্লাসিক মডেলের পেমেন্ট টেবিল হোক, সো এই টেবিলটাকে আমরা, টেবিলে 1,000 ডাটা আছে কিংবা 1 লক্ষ ডাটা আছে। সো 1 লক্ষ ডাটা থেকে কিংবা আমার একটা প্রোডাকশন সার্ভারে যখন আমরা কাজ করব, তখন ধরেন বাংলাদেশের ভ্যাট সিস্টেম বলেন কিংবা ট্যাক্স সিস্টেম বলেন, এখানে লক্ষ লক্ষ ডাটা আছে। সো এই লক্ষ ডাটা থেকে বারবার যদি আমি কোয়েরি করি, তখন কিন্তু আমার ডেটাবেসটা বারবার যখন এক্সিকিউট করব, আমি এরকম 1 লক্ষ মানুষ যদি কোয়েরি করে 1 লক্ষটা রিকোয়েস্ট আসবে ডেটাবেসের ভিতর, তখন অনেক এটা স্লো হয়ে যাবে, কারণ সেই কোয়েরি এক্সিকিউট করবে বারবার। এই ক্ষেত্রে কারণ দেখা যাচ্ছে যে একজনের শুধুমাত্র লাগবে সিডির ডাটা, আরেকজনের লাগবে হচ্ছে RDর ডাটা, আরেকজনের লাগবে হচ্ছে সাপ্লিমেন্টারি ডিউটি SDর ডাটা। সো সেই ক্ষেত্রে আমরা যখন কোয়েরি করব, আমরা যদি একটা ভিউ ক্রিয়েট করে রাখি যে প্রতিনিয়ত ইউজাররা যে ডেটাগুলো সবসময় চায় সেই ডেটাগুলো মিলিয়ে একটা ভিউ তৈরি করে রাখবো, সেই ভিউ থেকে সে বারবার কোয়েরি করবে, তখন আমাদের সিস্টেমও অনেক ফাস্ট থাকবে, আমাদের কোয়েরিগুলো খুব ফাস্ট রান হবে। তো সেই বিষয়টা করার জন্য আমাদের এই ভিউজ কনসেপ্ট ইউজ করা হয়। ধরি আমাদের এখানে যে ক্লাসিক মডেলস এর কিছু কাস্টমার্স আছে, ক্লাসিক মডেলস এর কিছু কাস্টমার্স আছে, সেই কাস্টমার্স এর আমরা একটু দেখে নেই। এই যে কাস্টমার্স গুলো আছে, সো এই কাস্টমার্স এর মধ্যে ধরেন যে আমি কান্ট্রি, সবসময় আমি প্রতিনিয়ত আমি একটা জিনিস সার্চ করি, সেটা হচ্ছে সিটি অনুযায়ী অথবা কান্ট্রি অনুযায়ী, আমাদের যে কান্ট্রি আছে এই কান্ট্রি অনুযায়ী আমি কাস্টমারের নাম্বার বারবার সার্চ করি, বারবার খুঁজি। সো সেই ক্ষেত্রে আমি একটা ভিউ তৈরি করে নিব এই কান্ট্রি এবং কাস্টমার, মানে বারবার আমি খুঁজি ফ্রান্সের কতজন কাস্টমার আছে, US এর কতজন কাস্টমার আছে, প্রতিদিন আমাকে এটা খুঁজতে হয়। সো এই জন্য আমি একটা ভিউ দিয়ে আমি একটা ভিউ মেথড, ভিউ ক্রিয়েট করে রাখবো। এর পরবর্তীতে আমি আর এই ডেটাবেসে কোয়েরি করব না, সরাসরি ওই ভিউ থেকে বারবার কোয়েরি করব। সো আমার, তো ভিউটা আমরা তৈরি করব। সো ভিউটা তৈরি করার জন্য ভিউ সিম্পলি ক্রিয়েট ভিউ, এরপর আমরা একটা নাম দিব, ধরি count_customers, কাস্টমার্স। আচ্ছা, এটাই নাম দিলাম। ভিউর এটা হচ্ছে ইউজার ডিফাইন, ইউজার যেভাবে ইচ্ছা সেভাবে নাম দিতে পারে। অ্যাজ, অ্যাজ দিয়ে এরপর আমরা বলবো আমরা এই যে ভিউর কাস্টমার, যেই আমরা ভেরিয়েবলটা নিলাম, এই ভেরিয়েবলের ভিতর আমরা কি কি রাখতে চাচ্ছি। সো এই ভেরিয়েবলের ভিতর আমরা রাখতে যাচ্ছি কান্ট্রি, COUNTRY কান্ট্রি, আর হচ্ছে কাউন্ট, এই কান্ট্রি অনুযায়ী কতগুলো কাস্টমার আছে। সো কাউন্ট, কাস্টমার নাম্বার, কাস্টমার নাম্বার, এটা আমরা কাউন্ট করে আমরা এটা রাখতে চাচ্ছি ফ্রম কোথা থেকে? ফ্রম হচ্ছে আমাদের এই যে ক্লাসিক মডেলের কাস্টমার্স থেকে, ক্লাসিক মডেলস ডট কাস্টমার্স। সো এখান থেকে আমরা এটা রাখতে চাচ্ছি। এরপরে যেহেতু আমরা কাউন্ট করছি, তার মানে আমাদের কি করতে হবে? গ্রুপ বাই করতে হবে। গ্রুপ বাই কার উপর ভিত্তি করে? কান্ট্রির উপর ভিত্তি করে। সিও ইউ এন, সরি, COUNTRY কান্ট্রি। সো এটার উপর ভিত্তি করে আমরা
করতে যাচ্ছি। সো এই যে কমান্ডটা লিখলাম, কি করলাম, ক্রিয়েট ভিউ, তারপর হচ্ছে একটা ভেরিয়েবল দিলাম, তারপরে অ্যাজ দিয়ে এই ভেরিয়েবলের ভিতরে আমরা কি ভ্যালুগুলো রাখবো সেটা আমরা ডিফাইন করে দিলাম। দিয়ে আমরা যখন এক্সিকিউট করব, এক্সিকিউট করার পরে আমাদের দেখেন আমাদের সুন্দরভাবে একটা রেজাল্ট আসছে, সেটা হচ্ছে ক্রিয়েট ভিউ কাউন্ট কাস্টমার্স আর সিলেক্ট, এটা অলরেডি তৈরি হয়েছে। সো আমরা যদি এটাকে রিফ্রেশ করি কিংবা রিফ্রেশ অল দেই, আমরা যে টেবিলগুলো দেখতে পাচ্ছি, আমাদের এখানে যে টেবিলগুলো দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটা ভিউ নামের একটা নতুন ড্রপ ডাউন চলে আসছে এবং এই ভিউতে কাউন্ট কাস্টমার তৈরি হয়েছে। আমি যে কাউন্ট কাস্টমারটা করেছি সেই কাউন্ট কাস্টমারটা তৈরি হয়েছে। সো এখান থেকে এখন যদি আমরা এখান থেকে কোয়েরি করি, সিলেক্ট অল ফ্রম, আমাদের যে ভিউয়ারটার নামটা আছে ফ্রম কাউন্টস নাম্বার। সো এটা থেকে যখন আমরা কল করব তখন আমাদেরকে শুধুমাত্র ওই যে আমরা দিয়েছিলাম যে কাউন্ট কাস্টমার, সেই কাউন্ট কাস্টমারের ভ্যালুগুলোই বারবার শো করবে। সো নতুন করে কিন্তু আমাকে আর ওই যে আমাদের মেইন যে প্রোডাকশন সার্ভারের যে টেবিলটা আছে কাস্টমার্স টেবিল, সেইটা কাস্টমার্স টেবিলকে কিন্তু আমার হিট করতে হচ্ছে না। সো এই কারণে আমরা এই রকম ভিউ মেথডটা ইউজ করি। বিষয়টা কি ক্লিয়ার? ভিউ মেথডের বিষয়টা ক্লিয়ার? ভিউ যেই টার্মস। ক্লিয়ার। সো কেন আমরা ইউজ করি, আমাদের যে মেইন প্রোডাকশন সার্ভারের যে ডেটাবেসটা আছে সেই ডেটাবেসের উপর যাতে চাপ কম পড়ে। সো আমরা একইভাবে আরেকটা বিষয় দেখবো, সেটা হচ্ছে স্টোর প্রসিডিউর। প্রসিডিউর, সো স্টোর প্রসিডিউর কিভাবে লিখতে হয় আমি এই ফাইলটা আপনাদের সাথে শেয়ার করে দিব। স্টোর প্রসিডিউরটা লেখার জন্য এসকিউএল মাইএসকিউএল এ ডেলিমিটার লিখতে হয়। ডেলিমিটার একটা কিওয়ার্ড ইউজ করতে হয়, DELEMITER। সো ডেলিমিটার, ডেলিমিটার দিয়ে এন্ড এন্ড। সো এই কিওয়ার্ডটা স্টোর প্রসিডিউরে লিখতে হয়। সো লিখে এরপরে আমাদেরকে বলতে হবে প্রসিডিউরের নাম দিতে হবে। সো ক্রিয়েট প্রসিডিউর, প্রসিডিউর, এরপর প্রসিডিউরের যে নামটা আমরা ধরি, প্রসিডিউরের নাম দিলাম গেট আন্ডারস্কোর ডেটা। এরকম আমরা একটা প্রসিডিউর, প্রসিডিউর মানে কি, প্রসিডিউর মানে আমরা যে পাইথনে ফাংশন ডেফ করলাম, ডিইএফ ফাংশন মেথড, সেই এসকিউএল এর মেথডটার নামটাই হচ্ছে প্রসিডিউর। মানে আমরা একটা মেথড ক্রিয়েট করতেছি এখানে। সো আমরা গেট ডেটা নামের একটা মেথড ক্রিয়েট করলাম, এটা হচ্ছে প্রসিডিউর। সো এটা যখন আমরা ক্রিয়েট করব, এই গেট ডাটা দিব, দেওয়ার পরে আমাদেরকে এখানে বলতে হবে বিগিন। সো বিগিন দিয়ে BEGIN, বিগিন, অথবা স্মলার লেটার লিখলেও কোনো প্রবলেম নেই, ছোট হাত, সরি গেট এটা বিগিন। সো দিয়ে এরপরে আমরা বিগিনের ভিতরে কি ডাটা রাখতে চাচ্ছি, সিলেক্ট অল ফ্রম, আমরা চাচ্ছি হচ্ছে যে আমাদের কাস্টমার্স এর সকল ডাটা, ক্লাসিক মডেলস ডট কাস্টমার্স। সো এই ডাটাগুলো আমরা রাখতে চাচ্ছি। সো এখানে সকল ডাটা আমরা যখন গেট ডেটা এই প্রসিডিউরটা কল করব, সকল ডাটা আমরা দেখতে পাবো। সো বিগিনের পরে আমাদের এই কাজ যখন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে ইন করে দিতে হবে, END, ইন্ট। ইন্ট দিয়ে এরপর আমাদেরকে ওই যে 2 এম্পারসেন্ট ইউজ করেছি, 2টা এম্পারসেন্ট দিতে হবে। তারপরে আছে যেহেতু ডেলিমিটার আমরা শুরু করেছি, ডেলিমিটারটা শেষ করতে হবে। সো ডেলি, MEMITER, DELIMITER, ডেলিমিটার, তারপরে আমাদেরকে কলন দিয়ে দিতে হবে। আমাদের কি স্পেলিং ভুল হচ্ছে, ডেলিমিটার। আচ্ছা আমরা একটু এক্সিকিউট করে দেখি এটা। আমাদের আমাদের এখানে কোনো এরর আসেনি। আচ্ছা, ডেলিমিটার ইজ নট ভ্যালিড পজিশন, ফাইন। সিলেক্ট ফ্রম কাস্টমার্স ইন্ট ডেলিমিটার, ও সরি, ডেলিমিটারের পর একটা ই দিতে হবে আর কি, স্পেস দিয়ে
সেমিকোলন দিতে হবে, দেন আমি এক্সিকিউট করি। সো এক্সিকিউট করলে আমাকে কিন্তু একটা মেসেজ দিয়েছে প্রসিডিউর আমাদের ক্রিয়েট হয়েছে। সো আমরা যদি এখানে রিফ্রেশ করি, রিফ্রেশ অল দিই, অল দেওয়ার পরে যখন আমরা দেখবো যে স্টোর প্রসিডিউর আগে কিন্তু এরকম ড্রপ ডাউন ছিল না, এখন একটা ড্রপ ডাউন হয়েছে, এবং ড্রপ ডাউনের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে গেট ডাটা কল হয়েছে। সো এই স্টোর প্রসিডিউরটাকে যখন আমরা কল করব, এটা কল করার নিয়মটা কি, জাস্ট কিছুই না, আপনি যে কোনো, এই যে এটা ক্রিয়েট হয়ে আছে, ক্রিয়েট হয়ে থাকলে আমাদের আর কোনো কাজ নেই, যে কোনো সময় যে কোনো স্থান মানে এই এসকিউএল কমান্ডটা ওপেন করে কিংবা আরেকটা জায়গা থেকেও যদি আমরা ওপেন করি, এখান থেকে সিএ মানে আরেকটা ডাটাবেস থেকে কিংবা নতুন উইন্ডো থেকে জাস্ট CALL কল দিয়ে আমরা এই যে কার ভিতরে আছে, আমাদের ক্লাসিক মডেলের ভিতরে কি আছে, ক্লাসিক মডেলের ভিতরে গেট ডাটা নামের একটা প্রসিডিউর আছে, কল দিলে অটোমেটিক এটা চলে আসবে। দেন আমরা যখন এক্সিকিউট করব এটা, আমরা সকল ডাটা পেয়ে যাব প্রসিডিউরের মাধ্যমে। সো এভাবে আমরা প্রসিডিউর গুলো লিখতে হয়। সো প্রসিডিউরটা কেন, এই যে মেথড আমরা কল করে রেখেছি, এটা আমি স্যাম্পলে একটা দেখালাম হচ্ছে গেট ডাটা দিয়ে। আমরা হয়তো বা এখানে দিতে পারতাম যে সিলেক্ট অল ফ্রম ক্লাসিক কাস্টমার্স, তারপর দিতাম হোয়ার সিটি, সিটি সমান সমান আমরা ধরি NANTES, নানটাস, নানটেস। আমরা শুধুমাত্র নানটেস সিটির সকল কাস্টমারকে আমরা চাচ্ছি। সো আমরা এটার নাম দিলাম গেট ডাটা। সো এখানে আমরা ভেরিয়েবলও চাইলে পাস করতে পারি আর কি। সো আমরা আপাতত ভেরিয়েবল পাস করলাম না, আমরা শুধুমাত্র নান টাচ এটা দেখি, NAN। সো এটার নাম দিলাম আর কি। তো দিয়ে এটাকে যখন আমরা আবার এক্সিকিউট করব, তখন আমাদেরকে এই এটার নাম চেঞ্জ হয়ে গেছে, আমরা নতুন আরেকটা ক্রিয়েট করেছি, রিফ্রেশ অল। ও সরি, আমরা এখানে গেট ডেলিমিটার প্রসিডিউর ক্লাসিক মডেল রিফ্রেশ অল। সো আমাদের ক্রিয়েট হয়েছে, আমরা খেয়াল করিনি, প্রবলেম নেই। ওকে, তো এরপরে এই যে আমাদের ক্রিয়েট হয়েছে গেট আন্ডারস্কোর নান আন্ডারস্কোর ডাটা। সো আমরা যখন কল করব, কন্ট্রোল C দিয়ে আমরা যখন গেট ডাটাকে কল করব, তখন আমাদেরকে কি কি দেখাবে, সকল এমপ্লয়ি দেখাবে। সো একইভাবে আমরা যদি গেট আন্ডারস্কোর NAN ডাটা দেখি, তখন আমাদেরকে কি শো করবে, শুধুমাত্র ওই ন্যান্টাস সিটিতে যতগুলো এমপ্লয় আছে সেই এমপ্লয় গুলোকে শো করবে। সো আমি যখন একটা অনেক প্রসিডিউর, এরকম 10-12টা প্রসিডিউর করব, করে আমাদের যখন ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট করব, করে যখন আমরা ওই প্রসিডিউর দিয়ে কল করব, তখন কিন্তু আমাদের আর ফ্রন্ট এন্ড থেকে প্যারামিটার পাস করার প্রয়োজন নেই, যে সিটি ন্যান্টাস। তখন আমি কিন্তু শুধুমাত্র এই ফাংশনটাকে কল করলে ন্যান্টাস সিটি সবকিছু পেয়ে যাব। সো এভাবে স্টোর প্রসিডিউর গুলো লেখা হয়। সো আমাদের মোটামুটি SQL এর ডেটা অ্যানালিসিসের উপর যা যা আলোচনা করার প্রয়োজন, প্রয়োজনীয় সব বিষয়গুলো আলোচনা করেছি। সো এই পর্যায়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা? আর ওই যে কলামের নেম, ফুল নেম, যে নামগুলো আছে, আমি চাচ্ছিলাম যে আরেকটা কলমের এর মধ্যে আমি, যে স্যার দুটো দাগ দেয়, এটাকে স্যার কনকেটেশন না কি বলে, যে কনক্যাট, মাঝখানে হ্যাঁ আমি হ্যাঁ, কনক্যাট, HTML লিখবো যে ইজে, যেমন ফুল নেমে যার নাম আছে সাপোজ জাহাঙ্গীর, ইজে, আর প্রফেশন আছে তার পদবি, যেমন হ্যাঁ হ্যাঁ। অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, জাহাঙ্গীর ইজে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আর একটা কলমে শো করবে। এখন স্যার এই দুটো স্যার আমি চেষ্টা করি স্যার, কনকেটেশন হয় না এরকম দুটো দাগ দিয়ে যেটা মাঝখানে আচ্ছা, লিখলে। এই 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 বিষয়ে দেখতে যাচ্ছেন তাই না? এটাই তো কনক্যাট, এটা দেখতে চাচ্ছেন না? হ্যাঁ স্যার, দুটো দাগ দিয়ে যেটা দেয় আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা এটা চাচ্ছেন ইজে। সো ইজে যেহেতু চাচ্ছেন, এটা তো একটা স্ট্রিং, ডিপার্টমেন্ট না হ্যাঁ দিয়ে স্যার, আমি দিচ্ছি ফুল নেম, ফুল নেম হাইফেন দিয়ে ইজ আ, আচ্ছা এটা যদি আমি রান করি, তাহলে যদি আমরা দেখি এক্সিকিউট করি, তখন আমরা দেখতে পাবো, ও সরি, ইজে দেওয়া যাবে না, ইজে তো আসলে আমাদের ডেটাবেজের একটা কমান্ড, ইজে। সো আমরা ইজ, কনকেটেশন স্যার দুটো দাগ দিয়ে স্যার দুটার মাঝখানে স্যার দিতে হয় যে বুঝিনি। না, এই যে দুটো। হাইফেন যেরকম দিচ্ছেন না, এখানে অন্য ABCD দিলেন, দিয়ে আমি যদি এক্সিকিউট করি, আচ্ছা
ও আচ্ছা, আমরা যেটা করতেছিলাম এটা হচ্ছে আমরা অন্য ডাটাতে আছি, ডেটাবেজ। এটা তো আমরা আসলে ডেমোতে করছিলাম সম্ভবত, ডেমোতে। ডেমোতে এমপ্লয়ি ডাটার মধ্যে। সো সো এখন যদি আমরা এটাকে এক্সিকিউট করি, সো দেখেন এই যে এরকম আসছে। সো একইভাবে যদি আপনি চান ইজ এ, সো এটাকে যখন এক্সিকিউট করেন তখন কিন্তু আসতেছে যে এমিলি ডেভিস ইজ এ সিনিয়র ম্যানেজার। সো আপনি কি এটাই চাচ্ছেন? স্যার এটা চাচ্ছিলাম, কিন্তু স্যার দুটো দাগ দিয়ে স্যার কনকেটেশন করে, এটা কি স্যার দেওয়া লাগবে না? না, দুইটা দাগ কোথায় দিচ্ছেন? দুইটা দাগ তো লাগবে না। এই যে ইয়ার কনকেটেশন মানে কি, আপনি এই নামের সাথে মানে এই ফিল্ডের সাথে এই ফিল্ড এবং সাথে মাঝখানে একটা স্ট্রিং, স্ট্রিং আমি অ্যাড করতে চাই। কনকেট মানে যে দুইটাকে মিলানো আর কি। ধরেন আমি এটাও চাচ্ছি না, কন্ট্রোল এক্স করে দিই, শুধুমাত্র এটাকে যদি দেই, তখন আমাদের কি হবে? আমাদের নাম, ফুল নেম এবং জব জব টাইটেল দুইটা একসাথে জোড়া লেগে গেল, কনক্যাট হচ্ছে। সো এখানে যেহেতু আমাদের দুইটা একসাথে জোড়া লেগেছে, মাঝখানে কোনো গ্যাপ নেই, বোঝার উপায় নেই, এই কারণে আমরা কি করেছি, আরেকটা স্ট্রিং ইউজ করেছি। আরেকটা স্ট্রিং ইউজ করেছি। সেই স্ট্রিংটা অবশ্যই কি করতে হবে, সিঙ্গেল কোটের ভিতরে দিতে হবে, হাইফেন দিয়ে আমরা একটা স্ট্রিং ইউজ করছি। সো এই যে এভাবে হাইফেন দিয়ে, তো এই হাইফেনের জায়গায় আমি যদি দেই ইজ এ, আমি যদি এটাও ইউজ করি কোনো প্রবলেম নেই, আমাকে এভাবে দেখাবে এমিল ডেভিস ইজ এ সিনিয়র ম্যানেজার। হ্যাঁ স্যার, ঠিক আছে। তো স্যার ওরাকল 9G তে স্যার আমরা স্যার ওই যে ওরাকলের যেটা, হ্যালো। কমান্ড আমি বলেছিলাম যে মাইস্কুয়েল, ওরাকল, এমএস এসকিউএল 19-20, সেম যে এরকমই হবে তা না, একটু 19-20 আর কি। করতেছি, রান্না বসালাম কেবল। জি, আর কে জানি কি বলছিলেন, বুঝতে পারিনি। আর কারো কি কোনো কোশ্চেন আছে? আমরা কি শেষ করব আজকের মতো? হ্যাঁ স্যার শেষ করা যায়। তো সবাইকে ধন্যবাদ। আমরা আগামী সেশনে আমাদের আর 4টা ক্লাস আছে। 4টা ক্লাসের আগামী দুইটা দুইটা সেশনে হচ্ছে এক্সেল ছিল, অ্যাডভান্স লেভেলের এক্সেল এবং পাওয়ার বিআই। তো আমরা এক্সেলটা শেষ করব, যেহেতু এক্সেলের ভিতরে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের কাজ আছে। তো পাওয়ার বিআই আপনাদের যেহেতু প্রথম দিকে বলেছিলেন যে আপনারা ম্যাক্সিমাম যারা আছেন পাওয়ার বিআই তে অলরেডি কোর্স করেছেন, আমরা ওখানে হয়তো বা একটা ক্লাস স্কিপ করে পাইথনে কিভাবে একটা ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন করে কিভাবে ডেটাবেজ ইনপুট করতে হয় ওই বিষয়টা দেখবো ইনশাল্লাহ, এবং ওখান থেকে ডাটা ইনসার্ট কিভাবে ফেচ আপডেট করতে ডিলিট হয়। ডিলিট স্যার দেখানো হবে না স্যার মাই স্কুলে? কোনটা কোনটা? ইনসার্ট আপডেট ডিলিট, ইনসার্ট তো করলেন, দেখালাম। এটা তো স্যার আমরা সিলেক্ট করি করলাম মানে স্যার থেকে, হ্যাঁ, মানে এই স্যার একটা সিএসবি অথবা আচ্ছা, এক্সেল এখানে আছে। দেখেন না, এই এখানে যদি আমরা দেখি যে ইনসার্ট ইনটু, যেমন এমপ্লয়ি ডিবি, এমপ্লয়ি ডিবিতে কি আমার আছে এমপ্লয়ি ডিবি, এমপ্লয়ি ডিবিতে আমার যেমন আইডি, ফার্স্ট নেম, আচ্ছা এজ, আচ্ছা স্যার, দেখছি, হ্যাঁ স্যার, ওকে। এই কমান্ডটা দিলে আমাদের ইনসার্ট, আপনারা এটা ইনসার্ট করবেন। আর একইভাবে যেমন আমার একটা ডেটা আছে, আমরা ডেটাবেস, একটা ডেটাবেসকে পুরোপুরি ফেলে দেওয়ার জন্য কি করি, আমরা ড্রপ দিয়ে আমরা ডেটাবেসের নাম লিখি। যেমন আমাদের এই ডেটাবেসটা আছে হচ্ছে এমপ্লয়ি ডিবি, এমপ্লয়ি ডিবি দিয়ে আমরা যখন কলন দিব, ড্রপ এমপ্লয়ি ডিবি, CHEM, এটার নাম স্যার এমপ্লয়ি 1। তো এখানে যেমন মনে করেন আমাদের এখানে এমপ্লয়ি দেখেন, আহ, আমরা সিলেক্ট দিয়ে দেখি, সিলেক্ট অল ফ্রম, আমাদের এই এই এখানে কি কি ডাটা আছে আমরা একটু দেখে নিই, কন্ট্রোল ভি। সো আমাদের এখানে মাসুদ রানা যেরকম ডাটা আছে আমরা এখানে দিচ্ছি জাহাঙ্গীর, জাহাঙ্গীর, তারপর জাহাঙ্গীরের পর কি হোসেন, জাহাঙ্গীর, আহ, এটা বুঝি। আলম, জাহাঙ্গীর আলম, ও আচ্ছা হ্যাঁ আলম, স্যার। ALAM। ওকে। সো মেল আইটি, আপনার বয়স ধরি 31, 31। আর বাকি ডেটাগুলো আমি পাস করছি না, নালি রাখছি, অথবা স্যালারিটাও পাস যদি করতে চাই, এজ এর পরে যে কলামের ডেটাটা আমরা পাঠাবো স্যালারি, স্যালারি ধরি, স্যালারি হচ্ছে 40,000। তো এভাবে দিয়ে যখন আমরা এই কমান্ডটাকে এক্সিকিউট করব, কমান্ডটাকে এক্সিকিউট করার পরে, সো আমাদের বলতেছে, ও আচ্ছা সরি, আমরা এই যেহেতু এখানে বলেছিলাম কি কলাম টেবিল যখন ক্রিয়েট করেছিলাম
যে আইডি আইডিটাকে ডুপ্লিকেট প্রাইমারি হচ্ছে স্যার এখানে। প্রাইমারি কি, যেহেতু প্রাইমারি কি এখানে ডুপ্লিকেট হবে না, হয়তো হতে পারবে না আর কি। ঠিক আছে, এই যে ডুপ্লিকেট এখানে টু দিতে হবে, আমরা যেহেতু এটাকে প্রাইমারি কি অ্যাসাইন করেছিলাম। সো এক্সিকিউট করে যখন করব, তখন কিন্তু আমার এই যে ডাটাটা ইনসার্ট হয়েছে। সো এটাকে আমরা যখন আবার শো করব, তখন দেখছি আমরা মাসুদ রানা মেইল, আবার 2 নম্বরে জাহাঙ্গীর আসছে। সো একইভাবে আমরা কিভাবে এন্ট্রি করবো ওটাও দেখিয়েছিলাম, ডাবল ক্লিক করে এখানে যখন লিখবো, লিখে ইন্টার দিলেও কিন্তু আমরা গ্রাফিক্যাল মোডেই এন্ট্রি করতে পারবো। সো এটা যেটা হচ্ছে ইনসার্ট করলাম। সো ইনসার্টের মতো একইভাবে যদি আমরা কোনো ডেটা ডিলিট করতে চাই, সেই ক্ষেত্রে কি করতে হবে, ডিলিট কমান্ড। অথবা এই এমপ্লয়ির মনে করেন যেমন মাসুদ রানার ক্ষেত্রে স্যালারি দেওয়া হয় নাই, সো মাসুদ রানার স্যালারিটা আমরা আপডেট করতে হবে সেই ক্ষেত্রে। সো আপডেটের জন্য আপডেট, এরপরে হচ্ছে টেবিলের নামটা দিতে হবে। সো আমাদের টেবিলের নামটা ছিল এমপ্লয়ি 1, এমপ্লয়ি 1। এরপরে দিতে হবে সেট নামের একটা কিওয়ার্ড ইউজ করতে হবে। কিওয়ার্ড ইউজ করে আমরা কি করতে চাচ্ছি, আমরা স্যালারি সমান সমান আমরা দিতে চাচ্ছি 43,000, ধরেন এরকম দিতে চাচ্ছি। তো এই স্যালারিটা যেহেতু এখানে নেই, এটা বসাতে চাচ্ছি। বসিয়ে এরপরে বলতে হবে যে আমরা যে আপডেট করব, কোন কলামটাকে আপডেট করব, এই মাসুদ রানা। সো তাকে হোয়ার ক্লোজ দিয়ে বলে দিতে হবে, হোয়ার যেখানে আমাদের এই আইডি সমান সমান 1, মানে যার আইডি 1 হবে তার ক্ষেত্রে স্যালারিটা 43,000 বসিয়ে দাও। এই জন্য আমরা কিন্তু আইডিটাকে প্রাইমারি রেখেছি, যাতে ডুপ্লিকেট না হয়। যদি আপনার 1 এটা প্রাইমারি না থাকতো, সেক্ষেত্রে মাসুদের ক্ষেত্রেও আইডি 1 থাকতো, জাহাঙ্গীরের ক্ষেত্রেও থাকতো 1। তখন আমি যখন এই আপডেট করে এটা চালাইতাম, তখন আমাদেরকে দেখা যাচ্ছে সেই আইডি দিয়ে আর ইউজ করতে পারতাম না, জাহাঙ্গীর দিয়ে করতাম। জাহাঙ্গীর করার পরে দেখা যাচ্ছে আমার পুরো ডাটাবেজে 40 জন জাহাঙ্গীর আছে, সবার স্যালারি 43,000 হয়ে যেতে পারতো। সো এই জন্য আমরা এরকম প্রাইমারি কি রাখি। এই প্রাইমারি কির মেন উদ্দেশ্য হচ্ছে, আমরা তো সবাই জানি যে একটা ইউনিক কি এটা। সো আমরা যখন এক্সিকিউট করব, এক্সিকিউট করে আমরা এখন ভ্যালুটা দেখি। এখন দেখেন মাসুদ রানার স্যালারি 43,000। এভাবে অ্যাড আপডেট করতে হয়। সো একইভাবে যদি আমরা কোনো কলাম ডিলিট করতে চাই, কি করব, আমরা ডিলেট, আমরা যদি সকল কিছু ডিলিট করতে চাই, তাহলে ডিলেট অ ডিলেট ফ্রম, আমরা জাস্ট কলাম দিয়ে আমরা ডিলেট ফ্রম, আমরা টেবিলের নামটা দিয়ে দিব হোয়ার। আমরা ডিলিট করতে চাচ্ছি এই টেবিল থেকে, কাকে ডিলিট করতে চাচ্ছি, এই আইডিটা, মানে যেখানে 1 আইডিটা পাবে সেই আইডিটাকে ডিলিট করে দিব। সো এক্সিকিউট করি, করার পরে আমরা আবার এটাকে রান করি। রান করলে দেখবো আমাদের যে 1 যেটা ছিল মাসুদ রানা, সেই মাসুদ রানা ডেটা নেই, এখন আছে জাহাঙ্গীর। সো আমরা এখান থেকে কি দেখলাম, জাহাঙ্গীরের যে কোশ্চেন ছিল যে আমরা কিভাবে ইনসার্ট করবো সেটা তো দেখলাম না, আপডেট কিভাবে করব সেটা তো দেখলাম না, শুধু দেখলাম একইভাবে আমরা ডিলেটটা দেখলাম। সো আর এছাড়া আর কি আছে, স্যার অ্যাড। রেফারেন্স কি স্যার আমরা দেখলাম না স্যার, প্রাইমারি কি তো স্যার জানলাম, রেফারেন্স কিটা। আচ্ছা, তো রেফারেন্স কিটা আমরা জাস্ট ওই, যখন আমরা ফরেন কি দিব, আমরা একটা যখন টেবিল ক্রিয়েট করবো, যখন এখন রেফারেন্স কি দেখাইতে গেলে আরেকটা আমি কমান্ড গুলো পাঠিয়ে দিব। যেমন আমরা এমপ্লয়ি 1 করেছি, সো এমপ্লয়ি 1 যেরকম করেছি, কিংবা আমি ধরি মনে করেন ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্টের একটা ইউনিক আইডি রেখেছি, সেই ইউনিক আইডিটা হচ্ছে প্রাইমারি কি ডিপার্টমেন্টের জন্য, আর এমপ্লয়ির জন্য ধরি। আচ্ছা, অলরেডি 10:30 বেজে গেছে, তো অনেকে বিরক্ত হয়ে যাবে, আমি আপনাকে ওইটা পাঠিয়ে দিচ্ছি। নেক্সট জাস্ট স্যার একটু স্যার আলোচনা করেন স্যার নেক্সট। আচ্ছা, নেক্সট, হ্যাঁ, 10:30 অলরেডি 2 ঘন্টা হয়ে গেছে, তো অনেকে বিরক্ত হয়ে যাবে। সো এটা আমি নেক্সট ক্লাসে আপনাকে কমান্ড দিয়ে দিব গ্রুপে, অথবা নেক্সট ক্লাসে আমি শুরুতে এটা বলে নিব আর কি। আরেকটা হচ্ছে যে ফুল ডেটাবেসটাকে যদি আপনি ড্রপ করে দিতে চান, তাহলে DROP ড্রপ ডেটাবেস, ডেটাবেস দিয়ে এরপরে ডেটাবেসটা, যেমন আমার এই ডেটাবেসটা হচ্ছে এমপ্লয়ি DB। সো এটা যখন আমি বলে দিব, তখন আমার ফুল ডেটাবেসটা কিন্তু ডিলেট হয়ে যাবে। দেখেন ড্রপ ডেটাবেস, এখানে আপনি আর ওই ডেটাবেসটা নাই, এমপ্লয়ি DB কিন্তু ডিলেট হয়ে গেছে। সো সুতরাং ড্রপ কমান্ডটা দেওয়ার আগে অবশ্যই সাবধান, তাহলে কিন্তু আপনার ডেটা চলে যাবে। সো ডিলেট, ড্রপ এই কমান্ডগুলো অবশ্যই খুব সাবধানভাবে আমরা দিব। সো আমি কমান্ডগুলো পাঠিয়ে দিচ্ছি। তো সবাইকে ধন্যবাদ, আজকে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম।